আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 10। ফিজিক্সের চ্যাপ্টার 10 হচ্ছে এমন একটা অধ্যায় যেটা থেকে বোর্ডে প্রতিবারই একটা না একটা কোয়েশ্চেন থাকে। তো শুধুমাত্র যদি আমরা আজকে চ্যাপ্টার 10টাও যদি শেষ করতে পারি, একদিনে যদি চ্যাপ্টার 10টাও শেষ করতে পারি, তাহলে আমাদের ফিজিক্সের সিকিউ এর 10 মার্ক কনফার্ম হয়ে যাবে। তার মানে 40 মার্কের মধ্যে 10 মার্ক আমার চলে আসলো। এখন চ্যাপ্টার 10, এই চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টার 10 এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্থির তড়িৎ। তড়িৎ তড়িৎ মানে কি? বিদ্যুৎ। এখন বিদ্যুৎ যখন আমরা বলতেছি, তার মানে কি স্থির তড়িৎ মানে কি স্থির বিদ্যুৎ। এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো ঠিক এরকমই। এখন এই চ্যাপ্টারের প্রথম কনসেপ্ট হচ্ছে এটা, যে আধান। আধান কি? আধান হচ্ছে দুই প্রকার। আমরা কেমিস্ট্রিতে দেখছি যে কোনো কিছু একটা ইসের উপর প্লাস মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এগুলাকে আসলে আধান বলা হয়। আধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান, ধনাত্মক, আর আরেকটা আধান হচ্ছে আমার ঋণাত্মক। এই যে ধনাত্মক ও ঋণাত্মক আধান, এই ধনাত্মক ঋণাত্মক আধান যে কোনো একটা বস্তু, আমি যদি চিন্তা করি যে এইটা একটা বস্তু, এইটা একটা বস্তু, এইখানে সবসময় ধনাত্মক আধান যদি +10 হয়, তাহলে ঋণাত্মকও একই সংখ্যক হবে। জাস্ট চিহ্নটা হবে হচ্ছে এর সমান ও বিপরীত। ঠিক আছে? এখন এর মানে কি? এইখানে আমাদের ধনাত্মক ঋণাত্মক আধানের কনসেপ্টটা বোঝার যে মূল কনসেপ্ট, এটা হচ্ছে এরকম। তোমরা ভাই দেখে থাকবা যে এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, মনে করো এক মুচি আরেক মুচিকে দেখতে পারে না। তার মানে কি, এখান থেকে আমাদের কনসেপ্টটা কি দাঁড়ায়? যখনই আমি দেখব যে একটা ধনাত্মক আর আরেকটা ধনাত্মক পাশে থাকবে, তখন তারা একে অপরকে দেখতে পারবে না। একে অপরকে দেখতে না পারা মানে কি ভাইয়া? একে অপরকে দেখতে পারা মানে হচ্ছে আকর্ষণ। একে অপরকে দেখতে পারা, আমি তোমাকে দেখতে পারি, ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডকে দেখতে পারো, তার মানে কি তোমাদের দুজনের মাঝখানে একটা আকর্ষণ আছে। কিন্তু তুমি একটা ছেলেকে দেখতে পারো না, তুমি একটা মেয়েকে দেখতে পারো না, তার মানে কি এখানে একটা বিকর্ষণ আছে। যখনই সমজাতীয় হয়ে যাবে, তখন কি এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না, ওই সূত্র অ্যাপ্লিকেবল। তার মানে এখানে ঘটবে বিকর্ষণ। ঠিক একইভাবে যখন আমি বলবো যে একটা মাইনাস আর আরেকটা মাইনাস, তখন কি করবে? তখনও ঘটবে বিকর্ষণ। কিন্তু যদি ভাই এমন হয় যে একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে জিনিসটা এরকম, একটা প্লাস একটা মাইনাস, তাইলে হবে জিনিসটা আকর্ষণ। এখন এই জিনিসগুলো আমি কেন বললাম? আমাদের যখন আমরা এই চ্যাপ্টারে ম্যাথ গুলা করতে যাব, তখন আমাদের এই কনসেপ্টটা খুব কাজে লাগবে। খুব কাজে লাগবে। কিভাবে লাগবে, কেন লাগবে, কি সূত্র, সব বলা হবে। আমাদের ক্লাসগুলো হবে এরকম ওয়ান শট ক্লাস। তুমি একদিনে 2 ঘন্টা সময় দিলে শুধুমাত্র একটা অধ্যায় তোমার থিওরি বোঝা হয়ে যাবে। পরে যদি তুমি আরেকদিন 2 ঘন্টা সময় দাও, ওই অধ্যায়ের তোমার সিকিউ সব সলভ হয়ে যাবে। আর আরেকদিন যদি তুমি 2 ঘন্টা সময় দাও, ওই অধ্যায়ের এমসিকিউ সব সলভ হয়ে যাবে। তার মানে কি, তুমি ভাইয়া একটা ফিজিক্সের অধ্যায় মাত্র 3 দিন, মাত্র 3 দিন যদি 2 ঘন্টা করে সময় দাও, তাহলে তোমার একটা ফিজিক্সের অধ্যায় শেষ হয়ে যাবে। ফিজিক্সের ভাইয়া আমাদের অধ্যায় আছে কয়টা? ফিজিক্সের অধ্যায় আছে 14টা। কিন্তু 14টা অধ্যায়ের মধ্যে লাস্টে 13 ও 14 নাম্বার অধ্যায়, 13 ও 14 নাম্বার অধ্যায় কিন্তু ভাই সিকিউ নাই। শুধুমাত্র সিকিউ আছে কত? 1 থেকে 12 পর্যন্ত। এই 1 থেকে 12-র মধ্যে আমরা এক অধ্যায়টা চাইলেই ভাইয়া স্কিপ করতে পারি। এক অধ্যায়টা যদি স্কিপ করি, তাহলে আমার অধ্যায় থাকে শুধুমাত্র 11টা। আর 3, 11, 33, যেহেতু প্রত্যেকটা অধ্যায়ের করে 3টা করে ক্লাস, তাহলে 33টা ক্লাসে শুধুমাত্র আমাদের ফিজিক্সের পুরা বই শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা শুরু করি। দেখো, আমার চ্যাপ্টার 10-এর পরের কথাটাই হচ্ছে আমার কুলম্বের কথা। কুলম্ব নামক একজন ব্যক্তি, তিনি একটা সূত্র দিচ্ছেন আমাদেরকে। সূত্রটা হচ্ছে, আমি এখানে লাগাই দিব, যে কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যবর্তী তড়িৎ বল কি? কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দুর, কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দুর, এখন আপাতত বোঝার দরকার নেই আমি কি বলতেছি, এটা জাস্ট শুনো। কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দুর আধানের মধ্যবর্তী তড়িৎ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কুলম্ব নামক ব্যক্তি একটা অনেক সুন্দর একটা বাংলা একটা ব্যাখ্যা দিছে, খুব ভালো কথা। এখন আমাদের তো এই বাংলা ব্যাখ্যা জানলে ভাই চলবে না, আমাদের জানতে হবে এটার কি সূত্র, এবং এই সূত্রটা আমি ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমার এই বিষয়টা জানতে হবে। এখন চলো আমরা এটা শুরু করে দিই। দেখো, দেখো, আমাদেরকে কুলম্ব কি বলছে, যে কোন মাধ্যমে যদি দুটি বিন্দু,
হ্যাঁ, কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু। আমি চিন্তা করি যে আমার এটা হচ্ছে কোন একটা মাধ্যম, এটা হচ্ছে আমার কোন একটা মাধ্যম, এখানে এদিকে একটা বিন্দু অবস্থিত, এদিকে একটা বিন্দু অবস্থিত। এখন কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু, দুটি বিন্দুর আধান দ্বয় মধ্যবর্তী। আমি চিন্তা করি যে এইখানে আমার একটা আধান আছে, Q1 পরিমাণ আধান। এখন ভাই আধান কি? আধান ওই যে আমি প্লাস মাইনাস বুঝাইলাম যে ধনাত্মক আধান ঋণাত্মক আধান, এটাই হচ্ছে আধান। এখন দেখো এইখানে কি হবে, তাহলে এখানে যেহেতু Q1 তাহলে এখানে হবে Q2, তাহলে Q1 আর Q2 হচ্ছে আমার যে কোনো দুইটা আধান। এখন আমাকে কি বলছে যে কোন মাধ্যমে অবস্থিত তড়িৎ বল আধান দ্বয়ের গুণফল, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। কে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক? কোন মাধ্যমে অবস্থিত তড়িৎ বল, আমরা কি জানি বল F। এখন কার সমানুপাতিক? এই যে আমার আধান দুইটার গুণফল, এটা সমানুপাতিক Q1 Q2, তাই তো? সমানুপাতিক ঠিক আছে, কিন্তু আরেকটা শর্ত কি দিছে দেখো, আমার কুলম্বের সূত্রে আরেকটা শর্ত ছিল, এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। আমি যদি ভাইয়া চিন্তা করি যে এই যে আমার যে এই যে এখানে সম্পূর্ণ দূরত্বটা, এটা হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এফ সমানুপাতিক 1/d²। আমাদেরকে বুঝতে হবে যে এখানে 1/d² কেন হলো। আমাকে তো বললো সমানুপাতিক, তাই আমি 1 কেন লিখলাম? ভাইয়া এখানে বলছে যে কোন মাধ্যমে অবস্থিত দুটি বিন্দুর আধান দ্বয়ের গুণফল তড়িৎ বলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বে, তাদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। যখনই কোনো কিছু ব্যস্তানুপাতিক বলা হবে, দেখো ভাইয়া সমান, যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে তোমার এই জায়গা সমানুপাতিক, সমানুপাতিকের কিন্তু একটা নির্দিষ্ট সাইন আছে, কিন্তু ব্যস্তানুপাতিকের কোনো নির্দিষ্ট সাইন নাই। তাই আমরা যখন সমানুপাতিক সাইন দিয়ে 1 আকারে কোনো কিছুকে লিখবো, তখন এটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে। এখন দেখো আমার একটা এই সূত্র আছে, একটা এই সূত্র আছে, আমি কি দুইটাকে একবারে লিখতে পারি না? তখন জিনিসটা কিরকম হবে, যে F সমানুপাতিক Q1 Q2 /d²। লিখতে পারি কি পারি না? এখন যখন আমি এটা লিখে ফেললাম, সমানুপাতিক চিহ্ন উঠলে আমরা কি জানি, সমানুপাতিক চিহ্ন উঠলে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে। ওই সমানুপাতিক ধ্রুবকটা হবে এরকম, F = K Q1 Q2 /d²। এই যে ভাইয়া কেটা বসাইছি, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবক। আর এটাই হচ্ছে আমার এই অধ্যায়ের জন্য বল নির্ণয়ের সূত্র। এই সূত্র দ্বারা আমরা সকল ম্যাথ করতে পারবো। আসো, এখনো হয়তো বা সব জিনিস ক্লিয়ার হচ্ছে না, আস্তে আস্তে ম্যাথের দিকে আগাই। এই সূত্রতে আমার মান বসায় বসায় ম্যাথ করতে হবে। ম্যাথ যখন দেওয়া শুরু করব, তখন বুঝে যাবা যে আসলে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। দেখো ভাইয়া, প্রশ্ন, একটা প্রশ্ন চ্যাপ্টার 10-এর প্রশ্ন, চ্যাপ্টার 10-এর প্রশ্নগুলা প্রশ্ন থেকে বেশি চিত্রের মতো হয়। চিত্রগুলা কিরকম? এই যে হচ্ছে আমার চিত্রটা, এরকম একটা চিত্র তোমার পরীক্ষাতে উদ্দীপকে দেওয়া থাকতে পারে। দিয়ে থাকার পর তোমাকে প্রশ্নগুলো এভাবে করবে। যেমন এই চিত্রের জন্য আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে চার্জ দুটির মধ্যবর্তী বলের মান ও প্রকৃতি নির্ণয় করে। তার মানে কি ভাই, আমার এখানে যে দুইটা চার্জ আছে, একটা চার্জ কি Q1 50 কুলম, আরেকটা কি Q2 -20 কুলম। তার মানে কি, এই যে আমার দুইটা চার্জ, এদের যে মধ্যবর্তী বলের মান, এই যে মধ্যবর্তী বলের মান, এই বলের মানটা নির্ণয় করতে হবে। এবং বলের প্রকৃতি, প্রকৃতি বলতে আমি কি বোঝাচ্ছি? প্রকৃতি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ। যখনই আমাকে বলছে যে আমার এই বলের মানটা নির্ণয় করতে হবে, মান ভাই কিভাবে নির্ণয় করব? এই যে একটু আগে যে আমি এই সূত্রটাকে দেখলাম, এইখানে আমার এখানে সবগুলা মান দেওয়া আছে, আমি জাস্ট সূত্রটাতে বসাবো এবং আমি মানটা ক্যালকুলেট করে ফেলবো। এখন ভাইয়া ফিজিক্সের চ্যাপ্টার 10-এর ম্যাথ গুলা করার জন্য খুবই জরুরি বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে এইভাবে ম্যাথ গুলা করা, যে এক সাইড একটা দাগ দিয়ে তুমি প্রথমে তোমার যেই তথ্যগুলা প্রশ্নে দেওয়া, এগুলা সুন্দর করে এইভাবে লিখে নিবে সাইডে। এখানে এখানে Q1 এর মান কত? Q1 = 50 কুলম, এবং Q2 = -20 কুলম। আর ডি মধ্যবর্তী দূরত্ব ডি, ডি = 50 সেন্টিমিটার। এখন ভাইয়া আমরা ফিজিক্সে যে ম্যাথ করি, ফিজিক্সের ম্যাথগুলো সবগুলা করতে হয় এসআই এককে। এসআই একক মানে কি? এসআই একক মানে হচ্ছে আমার মিটার, এসআই একক মানে আমার কেজি, এসআই একক মানে হচ্ছে আমার সেকেন্ড,
তো এখানে তো আমার সেন্টিমিটার দেওয়া আছে, আমার কি এটা মিটার করে নেওয়া লাগবে না? তো এটাকে যদি আমি মিটার করি এটা হবে 0.5 মিটার। ঠিক। এখন দেখো এইখানে আমার একটা ধ্রুবকের মান ছিল কে, আমি Q1 এর মান পেয়ে গেলাম, Q2 এর মানও পেয়ে গেলাম, ডি এর মানও পেয়ে গেলাম, কিন্তু আমি তো কে এর মানটা জানি না। এই চ্যাপ্টার 10 এর এইখানে এই কে এর মানটা একদম মুখস্থ, এই কে এর মানটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা। এই কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹। এখন জিজ্ঞেস করবা ভাইয়া এটার পরে কুলম দিলা, এটার পরে এখানে মিটার দিলা, ওর একক কি? এই যে আমার সমানুপাতিক ধ্রুবক, এই যে এই সূত্রের যে সমানুপাতিক ধ্রুবক, এটার কোনো একক নাই ভাইয়া। আচ্ছা সব হইলো, এখন কি আমার কাজ কি? আমার সূত্র অনুযায়ী ম্যাথ করতে হবে। আমরা জানি আমরা জানি আমরা কি জানি, এই যে সূত্রটা, এই সূত্র কি, F is equals to K Q1 Q2 divided by D square। তার মানে কি 9 ইন্টু 10⁹। উপরে কি হবে, এই যে 50, এই 50 গুণন -20 ডিভাইডেড বাই কি 0.5 স্কোয়ার। তো এই পুরোটা জিনিস ক্যালকুলেট করলে আমার মান চলে আসবে -3.6 ইন্টু 10⁻13 নিউটন। ভাইয়া আমি তোমাদেরকে প্রথমে যে কনসেপ্টটা বুঝাইছিলাম, যে একটা টিচার আরেকটা টিচারকে দেখতে পারে না, একটা টিচার আরেকটা টিচারকে দেখতে পারে না, এক মুচি আরেক মুচিকে দেখতে পারে না, এক মোল্লা আরেক মোল্লাকে দেখতে পারে না। তার মানে কি এখানে যখনই সেম জাতীয় জিনিস আসবে তখন ওরা দেখতে পারবে না, ওদের মাঝখানে বিকর্ষণ হবে। কিন্তু এখানে তো সেম জাতীয় জিনিস না, দেখো এইখানে হচ্ছে কিছু নাই, মানে কি এখানে মনে মনে একটা প্লাস আছে, এখানে মনে মনে কি আছে, একটা প্লাস। আর এইখানে এখানে একটা মাইনাস আমার দিয়েই দিছে, তার মানে কি প্লাস মাইনাস এই দুটা যখন থাকবে ওরা তো এক ধর্মের না, ওরা তো বিপরীত ধর্মী। তো বিপরীত ধর্মী মানে কি ওদের মাঝখানে একটা আকর্ষণ হবে। তো আমার যে প্রশ্নটা চাইছিল যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও প্রকৃতি নির্ণয় করো, তা আমার মানটা তো চলে আসছে, আমার মানটা তো চলে আসছে, কিন্তু আমার অবশ্যই একটা প্রকৃতি নির্ণয় করা লাগবে। প্রকৃতি মানে কি, এই বলটা কি আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী, এইটাই হচ্ছে এই বলের প্রকৃতি। তো এখন যখন আমি জানতে পেরে গেছি যে এখানে প্লাস এখানে মাইনাসের কারণে এটা একটা আকর্ষণ ধর্মী বল, তার মানে কি এখানে আমি লাস্টে মতামত দিতে পারবো না। এখন আরেকটা জিনিস মনে রেখো, এই যে এখানে মাইনাসটা আসছে না, এই মাইনাস কিন্তু এই বলের মান মাইনাস না, এই মাইনাসটা হচ্ছে এটা যে আকর্ষণ বল, এইটা যে আকর্ষণ বল ওইটার মাইনাস। এখন এটা মাইনাসই কেন হইলো, এটা মাইনাস এই কারণে হইলো ভাইয়া, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, ওই হিসেবে ভাই এটা হচ্ছে মাইনাস। তার মানে কি মাইনাস যখন থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি এটা আকর্ষণ বল। আর আকর্ষণ বল হলে আমি লাস্টে মতামত দিতে পারি যে সুতরাং সুতরাং বলের মান বলের মান বলের মান বলছি ভাই, বলের মানের সময় কিন্তু এই যে মাইনাসটা এটা থাকবে না, শুধুমাত্র 3.6 ইন্টু 10⁻13 নিউটন, শুধুমাত্র মানটা লিখবো আমি, এই যে আকর্ষণটা কি বিকর্ষণটা লিখবো না। তাহলে কি লিখবো 3.6 ইন্টু 10⁻13 নিউটন। এবং 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 এই বল হবে আমার আকর্ষণ ধর্মী, এই বল, এই যে আমার এই বল প্লাসে মাইনাসে মাইনাস আকর্ষণ ধর্মী, একে অপরের বিপরীত, এই বল আকর্ষণ ধর্মী। আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা তোমরা বুঝে থাকো তাহলে এরকম সামনে আরো বিভিন্ন ভাবে ঘুরে ম্যাথ দিলেও তোমরা করতে পারবা। কিন্তু আমার কাজ যেহেতু তোমাদেরকে প্র্যাকটিস করানো বা তোমাদেরকে সব ধরনের সিস্টেম বুঝিয়ে দেওয়া, তো এই টাইপের আমরা আরো কিছু ম্যাথ দেখবো। আচ্ছা ভাইয়া, যদি এই সেম যে আমার একটা চিত্র, এটা যে একটা উদ্দীপক, এই উদ্দীপকে যদি এখন আমি আরেকটা প্রশ্ন অ্যাড করি, দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি আমি চার্জ দুটি, এই যে আমার দুটো চার্জ, এই দুটাকে যদি আমি স্পর্শ করাইলাম, স্পর্শ করে পুনরায় আবার আগের জায়গায় নিয়ে রাখলাম, তখন এদের মধ্যবর্তী আকর্ষণ বলের কি রূপ পরিবর্তন ঘটবে? ঠিক আছে, কি রূপ পরিবর্তন ঘটবে বা কি পরিবর্তন ঘটবে, এটা হচ্ছে আমার প্রশ্ন।
তার মানে কি ভাইয়া, আগে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে এখানে কনসেপ্ট কি। যখনই আমার দুইটা আলাদা আলাদা বিন্দু থাকবে, এইটা আমার একটা বিন্দু, এইটা আমার আরেকটা বিন্দু, এটা আমার দুইটা আলাদা বিন্দু, কিন্তু আমাকে বলছে যে এদের একে অপরকে একসাথে স্পর্শ করাইতে, স্পর্শ করে আবার আগের জায়গায় নিয়ে রাখতে। তো আমি যখন স্পর্শ করাবো, দেখো একজনের চার্জ ছিল +50 কুলম, আর আরেকজনের চার্জ হচ্ছে -20 কুলম। তো একজনের চার্জ +50 কুলম, আরেকজনের চার্জ -20 কুলম। এই যখনই আমরা এক একটা আধানযুক্ত বস্তুকে একে অপরের সন্নিকটে নিয়ে আসবো, একে অপরের কাছাকাছি নিয়ে আসবো, বা একে অপরের সাথে লাগিয়ে দিব, তখন কি হবে জানো ভাইয়া, যতক্ষণ পর্যন্ত এই দুইজনের আধানের মান একরকম বা সমান না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এরা একে অপরকে আধান আদান প্রদান করবে। তার মানে কি, তার মানে কি দেখো, -20 তার মানে কি ওর কাছে কম আছে, আর +20 তার মানে কি ওর কাছে বেশি আছে। +20 মানে সরি +50, তার মানে কি বেশি থেকে কমের দিকে যাবে। এখন কি হারে যাবে, আমি বলছি কি এরা একে অপরকে এমন ভাবে আদান প্রদান করবে যে পরে গিয়ে দেখা যাবে কি এইটার আধানের মান যা, এইটার আধানের মান তাই, দুইটা সেম হয়ে যাবে। এখন আমরা সেম কিভাবে করব, সেম কিভাবে করব, এইটাই হচ্ছে এই ম্যাথের বোঝার জিনিস। এই দেখো, তাহলে আমরা কি, আমাদের কাজ কি সেম করার। আমি সবার প্রথমে এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে আমি আবার আবার আমার আগের সিস্টেমের অনুযায়ী এখানে লিখে, আমি এইখানে লেখার পর আমার কি কাজ দেখো ভাইয়া, আমার কাজ হচ্ছে ওরা বলতেছে যে এইখানে এই দুইটা চার্জের আদান প্রদান এমন ভাবে ঘটবে যে এরা দুইজন সেম হয়ে যাবে, সেম হয়ে যাবে। সেম হয়ে যাওয়া মানে কি, সেম হয়ে যাওয়া মানে কি, দেখো ভাইয়া গড় করতে হবে। গড় কিভাবে করি, আমরা জানি যে আধান দুইটা যেহেতু সেম হয়ে যাবে, তাহলে Q1 ইজ ইকুয়ালস টু Q2 হয়ে যাবে, তাই তো। তার মানে কি, কি হবে, গড় হবে। গড় মানে কি, আমরা যখনই গড় করি তখনই যে কোনো দুইটা জিনিসের যোগফল করি, যোগফল করে মোট সংখ্যা দ্বারা ভাগ করি। এখন দেখো এই দুইটা যদি আমি যোগফল করি, যে 50 প্লাস -20, এখন এখানে উপাদান সংখ্যা তো ভাই মোট দুইটা, একটা দুইটা, তাহলে ভাগ করব কি 2 দ্বারা, 2, তাহলে কি হবে 50 প্লাস -20, তার মানে কি 50 -20, 50 -20 হয় হচ্ছে 30, এবং 30 কে 2 দ্বারা ভাগ করলে হয় ভাইয়া 15। তার মানে কি ভাইয়া, Q1 এবং Q2 এই দুইটা যে আমার আধান, এরা এমন ভাবে আদান প্রদান করছে যে এদের উভয়ের মানই 15 হয়ে গেছে। এখন এই আদান প্রদানটা কেন করছে, কারণ কি আমাকে প্রশ্নে বলেই দিছে যে এই দুইটা বিন্দু যে আধান, এদের একত্রে নিয়ে আসো, একত্রে নিয়ে আসে এদেরকে একত্রে সংস্পর্শ করা, করে আবার পূর্বের অবস্থানে নিয়ে রাখো। কি বলছে ভাইয়া, সংস্পর্শ করিয়ে আবার পূর্বের অবস্থানে নিয়ে রাখো। যখনই আমাকে বলবে যে আবার পূর্বের অবস্থানে নিয়ে রাখো, তার মানে কি পূর্বের অবস্থান হচ্ছে এই দূরত্বটা। এই দূরত্ব যদি পূর্বের অবস্থান হয়, আমি কি লিখতে পারি না যে D ইজ ইকুয়ালস টু 50 সেন্টিমিটার বা 0.5 মিটার, তাই তো। এখন আমার Q1 এর মান জানা, Q2 এর মান জানা, D এর মান জানা, আমি কি ম্যাথটা করতে পারি না, আমি লিখে ফেলি যে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি ভাই, ওই যে সূত্রটা F ইকুয়ালস টু K Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এই দেখো F ইজ ইকুয়ালস টু K Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এখন দেখো ভাইয়া, A K এর মানটা তো আমার মুখস্থ, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এবং এই দেখো এখানে Q1 আর Q2 এর মান সেম, সেম কি শুধুমাত্র 15 করলো, তাহলে কি আমি পরে লিখবো কি 15 গুণন 15, তাই তো 15 গুণন 15, এবং ভাগ করবো এদের মধ্যবর্তী দূরত্ব দ্বারা, তার মানে কি 0.5 এর স্কয়ার দ্বারা। এই দেখো 0.5 স্কয়ার। আমি যখনই এটা এইভাবে করলাম, তখন কি আমার এটা অ্যান্সার চলে আসবে 8.1, 8.1 ইনটু 10 টু দি পাওয়ার 12 নিউটন, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, আমার এদিকে একটা বলের মান চলে আসছে, কিন্তু আমার প্রশ্নে কি ছিল, আমার প্রশ্নে ছিল হচ্ছে এই আগে যে আমি একটা ম্যাথ করছিলাম, যখন আমি এদেরকে একে অপরকে স্পর্শ করে আবার পূর্বের অবস্থানে নেই নাই, তার মানে কি তখন এই পরিবর্তনটা হয় নাই। তখন যে আমার একটা বলের মান ছিল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নাকি সামথিং একটা মান ছিল, এখন তো আমার ওই মানটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। এখন মানে কি পরিবর্তন, মানে কি একটা অপরটার বিয়োগ ফল। তার মানে কি আমার পরিবর্তন যখনই চাইছে, তখন কি আমি ওইটা থেকে এটা বিয়োগ করবো। এখন আমি দেখি যে আমার আগের মানটা ছিল কত, আমার আগের মানটা ছিল হচ্ছে এরকম, দেখো আমার আগের মানটা, আচ্ছা এটা আমাদের কাজ কি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করা। তাহলে আমি যখন লিখবো যে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন
তাহলে আমি কি লিখবো, এই যে পরেরটা, পরেরটা মানে কি, এই যে 8.1 ইন্টু 10⁻12 মাইনাস কি হবে আগেরটা। এখন দেখো ভাইয়া, আমি তো কি করতে চাইতেছি, আমি করতে চাইছি মাইনাস। এখন আমার তো বলের মান ছিল হচ্ছে 3.6 ইন্টু 10⁻, তোমার হচ্ছে 13 নিউটন, কিন্তু এটার আগে তো একটা মাইনাস চিহ্ন ছিল, কিন্তু ওই মাইনাসটা কিন্তু এখানে বসানো যাবে না। কারণ কি, ওই মাইনাসটা কিসের মাইনাস, ওই মাইনাসটা যে এটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল সেইটার মাইনাস, এটা কিন্তু এই মাইনাস না, যে এটা হচ্ছে ওই মানের মাইনাস। তাহলে এখন আমি ওই মাইনাসটাকে বাদ দিয়ে হিসাব করব। আমি এখানে পরিবর্তন মানে কি, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তাহলে প্রথমটার মান কত, 3.6 ইন্টু 10⁻13 নিউটন। তাই এখন এই দুটা বিয়োগ ফল করলে ভাইয়া যা উত্তর হবে এইখানে, তাই হচ্ছে এই ম্যাথের উত্তর। ভাইয়া দেখো, ইতিমধ্যে আমরা একটা কনসেপ্ট শেষ করে ফেললাম, যেটা হচ্ছে আকর্ষণ বলের কনসেপ্ট। এখন যখনই আমাদের আকর্ষণ বলের কনসেপ্ট শেষ, তখনই শুরু হয়ে যায় এই অধ্যায়ের নতুন কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে এরকম যে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে ভাই কি বোঝানো হচ্ছে, দেখো ভাইয়া, আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, আমার একটা এলাকা আছে, তোমার একটা এলাকা আছে। এখন দেখো, আমার এলাকায় যদি বাইরে থেকে কেউ আসে, অবশ্যই আমার সাথে পারবে না, কারণ কি এটা আমার এলাকা। আমার এলাকায় কি, আমার একটা পাওয়ার আছে, ঠিক আছে, এবং তোমার এলাকায় তোমার একটা পাওয়ার আছে। ঠিক একই ভাবে যখন আমরা বলি তড়িৎ ক্ষেত্র, তার মানে কি, তড়িতের এলাকা, তড়িতের এলাকার মধ্যে কি তড়িতের একটা পাওয়ার আছে। এখন দেখো, এই মনে করো একক ধনাত্মক আধান, এই দেখো, এই মনে করো একটা ইয়ে, এইখানে মনে করো এটা হচ্ছে একটা তড়িৎ, ঠিক আছে, ঠিক আছে, সবগুলা প্লাস প্লাস প্লাস। এখন এই তড়িতের একটা তড়িৎ ক্ষেত্র আছে, এইটা একটা তড়িতের চারপাশে, চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার থাকে। তার মানে কি, এই যে তড়িৎটা আমার, এই তড়িতের চারপাশে এই অঞ্চলটা জুড়ে ওর মানে পাওয়ার আছে, ওর ক্ষমতা আছে। তার মানে কি, এই অঞ্চলের ভিতরে কেউ ঢুকলে ও ওকে কিছু করতে পারবে, ওর কিছু করার ক্ষমতা আছে। কিন্তু এই অঞ্চলের বাইরে যদি কেউ থাকে, তাহলে কিছু করতে পারবে না। এখন তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা হচ্ছে এরকম। এখন দেখো, তড়িৎ ক্ষেত্রের পরের যে কনসেপ্ট আসে, যে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কি জিনিস, দেখো, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান মানে কি প্লাস, ধনাত্মক একক ধনাত্মক মানে কি +1। এখন এই একক ধনাত্মক আধানকে আমরা ধরে নিয়ে হচ্ছে কিউ নট। এখন ভাই জিজ্ঞেস করবো, ভাই কিউ নট কি জিনিস, ভাই কিউ নট হচ্ছে মানে এটা হচ্ছে ফিজিক্সের একটা মানে প্রকাশ করার একটা ভঙ্গি, কিউ নট। এখন দেখো, কিউ এর নিচে আমি জিরো দিছি, হয়ে গেছে কিউ নট। এখন আমি যদি ভি এর নিচে জিরো দিই, তাহলে ভি নট। আর যদি আমি যদি দেই যে অপূর্ব, অপূর্বর নিচে, এই যে অপূর্বর নিচে জিরো, তার মানে কি অপূর্ব নট। তার মানে কি, এটা ভাই কিছুই না, এটা জাস্ট একটা প্রকাশের ভঙ্গি। আমরা যেরকম Q1 Q2 লিখতাম, এখানে কিউ এর জিরো দিলে কিউ নট হয়ে যাবে, এটা কোনো সমস্যা এটা ভাই। দেখো, এখন দেখো, আমি কি বলতেছি, যে একক ধনাত্মক আধান মানে কিউ নট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করব। ধরো আমি এই যে এখানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এই যে কিউ নট এটাকে স্থাপন করে দিছি। এখন ভাইয়া কি হবে এটা বুঝতে হবে। আমি যে ভাইয়া তোমাদেরকে বুঝাইলাম যে একটা এলাকা, আমার এলাকা, ওইখানে আমার একটা পাওয়ার আছে, এই যে এই তড়িৎটা, এই তড়িতের এলাকা তো হচ্ছে এইটা, এই এলাকার ভিতরে একটা পাওয়ার আছে। এখন এই পাওয়ারটাও কি করবে, ইউজ করবে। এই পাওয়ারটা ইউজ করে ও এই যে একক ধনাত্মক আধান, ওকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, ধাক্কা দিবে, হলে টান দিবে বা ধাক্কা দিবে। এখন এটা কি হবে, কেন হবে, এইগুলোই হচ্ছে আমাদের বুঝতে হবে। তাই আমাদের এখানে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা কি, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান, এই যে একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান স্থাপন করলে আধানটি যে তড়িৎ বল লাভ করে। তার মানে কি, এখানে যে ওকে স্থাপন করছি, ও অবশ্যই আকর্ষণ বা বিকর্ষণ হবে, ওকে একটা ধাক্কা দেওয়া হবে বা টান দেওয়া হবে, একটা কি বল লাভ করবে। যে বল লাভ করা হয় তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। ঠিক আছে ভাইয়া, এখন দেখো, তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট বুঝলাম, সবকিছু বুঝলাম। এখন এটা যে বলা হয়েছে, অবশ্যই এটার জন্য একটা সূত্র থাকবে তড়িৎ প্রাবল্যের। এই সূত্রটা কিরকম হবে, এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। দেখো, দেখো, এই অধ্যায়ের যে তড়িৎ প্রাবল্যের সূত্র, ওইটা খুব এটার সাথে খুব সিমিলার। এই দেখো, এই যে সূত্রটা ছিল এটার সাথে খুব সিমিলার। এখানে সূত্রটা কি ছিল আমার, F is equals to K Q1 Q2 divided by D square। কিন্তু যখনই আমার তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য নির্ণয় করার সূত্র কথা বলবো, কিসের সূত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তখনই ভাইয়া এই সূত্রটা আংশিক কিছু চেঞ্জ হয়ে যাবে। আংশিক চেঞ্জটা কিরকম, দেখো, তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি,
ইদার ওইটা কি বল ছিল এফ, আর তড়িৎ প্রাবল্য হয়ে গেছে আমার ই। এখন ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে এই আগের সূত্রের মতনই কে, কিন্তু কিউ শুধু কিউ হবে, এখানে আর কোনো কিউ ওয়ান আর কিউ টু থাকবে না, শুধু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো ভাই খুবই সোজা, আগের সূত্রটা থেকে আমি নতুন সূত্রটা পেয়ে গেলাম, আমার কিছুই করা লাগতেছে না। এখন জিজ্ঞেস করবা যে ভাইয়া এখানে কিউ ওয়ান কিউ টু থেকে এখানে শুধু একটা মাত্র কিউ কেন আসলো? এই দেখো এখানে তো আমি একক ধনাত্মক আধান স্থাপন করছিলাম, তার মানে কি একটা কিউ এর সাথে এই কিউ এর সম্পর্ক, এখানে তো দুইটার মাঝখানে সম্পর্ক না, একটার সাথে আর একটা সম্পর্ক। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? এই একটা কিউ, এই কারণে এখন একটা কিউ। ওকে, এখন দেখো এই সূত্রটা দিলে কি আমরা এখন এডিট করে ফেলতে পারি না? এই দেখো এফ এর জায়গায় করে ফেললাম ই, কে কে থাকলো, এই যে এখানে মুছে দিব কিউ ওয়ান কিউ হয়ে যাবে, আর কিউ টু টাকে একদম ভ্যানিশ করে দেব, কিউ টু ভ্যানিশড। বাস, তাহলে কি এটা আমার নতুন সূত্র হয়ে গেল। এখন আমি কি এখানে একটা ম্যাথ করতে পারি না? চলো আমার তড়িৎ প্রবাহের সূত্রটা লেখা থাকুক, আমি এখানে একটা ম্যাথ তুলে ফেলি। দেখো ভাইয়া আরেকটা নতুন ম্যাথ নিয়ে চলে আসলাম। এখন দেখো আমরা এতক্ষণ কি সূত্রটা বুঝছি, এখন এই সূত্র দিয়ে অবশ্য আমার একটা ম্যাথ করা লাগবে। এই ম্যাথটা কি দেখো এইটা, এখানে আমার এই ম্যাথের প্রশ্ন কি, এই একটা হচ্ছে আমার চিত্র দেওয়া যে কিউ ওয়ান হচ্ছে প্লাস 5 ন্যানোকুলম আর কিউ টু হচ্ছে প্লাস 7 ন্যানোকুলম। তোমাদের মাথায় এখন প্রশ্ন চলে আসবে যে ভাই একটু আগে করাইলা হচ্ছে কুলম দিয়ে, এখন হুট করে ন্যানোকুলম আবার কি জিনিস? বুঝাবো, আস্তে আস্তে বুঝাবো। আগে হচ্ছে আমার ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে। ধারাবাহিকতা কি? ধারাবাহিকতা হচ্ছে আমার এই পাশে একটা দাগ দিব, দাগ দিয়ে আমি লিখবো এইখানে, এইখানে এখানে কি দেওয়া আছে আমার প্রশ্নে? প্রশ্নে দেওয়া হচ্ছে কিউ ওয়ান এর মান হচ্ছে আমার প্লাস 5 ন্যানোকুলম, তাই তো? এখন দেখো ভাইয়া ন্যানোকুলম আমি কি বুঝাইছিলাম যে এসআই একক, আমরা যখনই ফিজিক্সের কোনো ম্যাথ করব আমাদের যে মূল যে একক, যে ওটার যে বেস, ওটার যে ভিত্তি কোথা থেকে আসছে এসআই নিয়ম অনুযায়ী ওইটা করে নিতে হবে। আমার এখানে ভিত্তি হচ্ছে কুলম, কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ন্যানোকুলম। এখন ন্যানোকুলমকে কুলম্বে দেওয়ার জিনিসটা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে যা ন্যানোকুলম দেওয়া থাকবে, যেখানে কি 5 ন্যানোকুলম, তো 5 লিখে দেখালবা, এরপরে কি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তার মানে কি যা ন্যানোকুলম ওইটাকে যদি আমি 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ করি, তাহলে ওই জিনিসটা হয়ে যাবে আমার কুলম। বুঝতে পারছো ভাইয়া? তাহলে কি এটা যদি কিউ ওয়ান যদি প্লাস 5 ন্যানোকুলম থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ন্যানোকুলম হয়, তাহলে কি আমি কিউ টু কে কি এইভাবে লিখতে পারি না? কিউ টু কি হবে তাহলে? তোমার এখানে কি ছিল +7 ন্যানোকুলম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 7 ইন্টু 10 টু দি পাওয়ার -9 কুলম। এখন ভাইয়া তড়িৎ প্রাবল্যের ম্যাথে যে জিনিসটা, তড়িৎ প্রাবল্যের ম্যাথে এই প্লাস বা এখানে যদি মাইনাসও থাকতো এগুলার কোনো কাজ নাই ভাইয়া। এইখানে এই মানগুলা আমি প্রশ্নে যখন ম্যাথ করব তখন বসাবোই না, এগুলো আমার কোনো দরকারই নেই। এখন আমার দরকার কি, প্রশ্নটা কি এটা জানা। এইখানে প্রশ্ন হচ্ছে এইটা যদি আমার একটা এ বিন্দু হয় আর এইটা যদি আমার একটা বি বিন্দু হয়, তাহলে এ আর বি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 40 সেন্টিমিটার। এখন এখানে প্রশ্ন হচ্ছে এ বি এর মধ্যবিন্দুতে, এ বি এর কি মধ্যবিন্দু, এই যে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় করা। মান, মান মানে কি নরমাল সূত্রে বসাবো মান চলে আসবে, তাই তো? আর দিক, দিক মানে কি যে কোনো একটা দিক হবে। এখন আমরা আপাতত দিকের দিকে না যাই, আমাদের কাজ কি সুন্দর করে সূত্রে বসায় মান বের করা। আমি সূত্রে বসায় মান বের করব। এখন দেখো আমি কি বলছিলাম, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে যে ইটি পাওয়া যায় এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তার মানে কি তড়িৎ প্রাবল্য, তার মানে কি এই মধ্যবিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করা হয়েছে। এই একক ধনাত্মক আধান স্থাপন করার ফলে এর সাথে এর একটা প্রাবল্য থাকবে এবং এর সাথে এর একটা প্রাবল্য থাকবে। তো একটা প্রাবল্যকে যদি আমি E1 ধরি, আরেকটা কি হবে E2, তার মানে কি এখানে E1 ধরলে এখানে Q1 চলে আসবে, তাই তো? কোনো সমস্যা নেই। আর দূরত্ব ভাইয়া কি হবে দেখো, দূরত্ব মানে কি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, তো এইটা যদি মধ্যবিন্দু হয় সম্পূর্ণ দূরত্ব 40 সেন্টিমিটার, তাহলে অর্ধেক মানে মধ্যবিন্দু কত হবে 20 সেন্টিমিটার। তার মানে কি এ থেকে এই যে বিন্দু, এটা যদি আমি ও ধরে নিই, মনে মনে ও ধরে নিলাম,
তাহলে কি হবে, এইখান থেকে এটার দূরত্ব হবে যে 20 সেন্টিমিটার। তার মানে কি, এই খাত থেকে এটার দূরত্ব 20 সেন্টিমিটার, আবার এই খাত থেকে এটার দূরত্ব তো 20 সেন্টিমিটার। কারণ কি, সম্পূর্ণ 40 থেকে আমরা 2 দ্বারা ভাগ করেই তো এই পাশ পাইছি, সমভাবে বিভক্ত। তাহলে ডি ডি এর মান কি, এই পাশের জন্য এই পাশের জন্য দুইটাই সমান, তাই এখানে আর D1 লেখার প্রয়োজন নাই ভাইয়া। এই দেখো, এখন আমি ডি কিভাবে করব, এই দেখো, ডি ইজ ইকুয়ালস টু 40 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার। একই কথা বারবার, একই কথা বারবার কেন বলতেছি, যাতে পরীক্ষার হলে ভুলেও তোমাদের এই জিনিসটা ভুল না হয়। যখনই আমার কোনো একটা অন্য ধরনের একক দেওয়া থাকবে, তখন ওইটাকে এসআই একক বানায় নেওয়া লাগবে। এসআই একক কিভাবে বানাবো, এই দেখো, সেন্টিমিটার এসআই একক হচ্ছে আমরা জানি মিটার, তাহলে এটা কি হবে, 0.2 মিটার। বুঝতে পারছো ভাইয়া? তো দেখো, আমার সবগুলা মান করা শেষ, আমি সুন্দর করে বসাবো। এই দেখো, 9 ইন্টু 10⁹, উপরে কি হবে, উপরে হবে হচ্ছে, এই দেখো, 5 ইন্টু 10⁻⁻, আচ্ছা জানো, এইটা একটু আমি একটু নিচে করে লিখি। এটা একটু নিচে করে লিখলে এখানে লেখার জায়গা হবে না, লেখার জায়গায় হচ্ছে না। আর একটু নিচে করে লিখি, দেখো, এই দেখো, 9 ইন্টু 10⁹, এখানে উপরে কি হবে, উপরের মানটা দেখো, কিউ1 এর মান কত, 5 ইন্টু 10⁻⁹। এই দেখো, 5 ইন্টু 10⁻⁹। আর নিচে দূরত্ব কি, 0.2 কিরকম দেখো, 0.2 কি স্কয়ার, ডি স্কয়ার। তাহলে কি, এই পুরোটার ক্যালকুলেশন করলে আমার একটা মান চলে আসবে, এই মানটা হবে হচ্ছে 1125। এখন ভাইয়া, সব ম্যাথেরই তো একটা একক থাকে। এখন এই ম্যাথের একক কি, এই ম্যাথের একক হচ্ছে ভাইয়া নিউটন পার কুলম। এই ম্যাথের একক কি, নিউটন পার কুলম। মানে কি, কুলম উপরে পাওয়ারে -1, পাওয়ারে কি -1। তাহলে এই ম্যাথের একক হচ্ছে এটা, নিউটন পার কুলম। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, আমি কিউ1 একটা বের করছি, মানে কি, কিউ1 মানে কি, এই যে এটার জন্য আমি বের করছি এখান থেকে এখানে। তাহলে কি, ওর আর ওর মাঝখানে একটা প্রাবল্য, ওইটা বের করা লাগবে না? আমাকে কি বলছে, এ ও বি এর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মানে কি, দেখো, +1 ওরা কি দুইজনেই প্লাস। এই দেখো ভাইয়া, ও প্লাস ওরা দুইজন কি করতেছে, একে অপরকে ধাক্কা দিতেছে ভাই, একে অপরকে ধাক্কা দিতেছে। আর এই যে এখানেও প্লাস, ওরা দুইজনে একে অপরকে দেখো, এই যে ধাক্কা দিতেছে। তাই দেখো, ও ধাক্কা দিতেছে। এখন ধাক্কার মানটা তো কারো না কারো বেশি হবে, হলে কি হবে, কি, এই যে +1 ও একদিকে বা অন্যদিকে কোনো দিকে যাওয়ার চেষ্টা করবে, হেলে পড়বে। এখন দেখো, ইউ1 কি, ইউ1 হচ্ছে কিউ1 এর এই মানটা, তাহলে কি আবার ই2 বের করা লাগবে, কিউ2 এর মানটা দিয়ে। চলো করে ফেলি -9। আচ্ছা দেখো, আরেকটা জিনিস যেটা না বললেই না, ওইটা হচ্ছে এরকম, দেখো, এই যে এখানে যে আমার 9 ইন্টু 10⁹, এটা হচ্ছে কে এর মান, আর কিউ এর মান কি, ন্যানো কুলম থেকে যখন আমি কুলম্বে আনি, 5 ইন্টু 10⁻⁻9। এই দেখো, এখন 10⁻+9 10⁻�9, এইরকম যখন নিয়ম থাকে, তখন কি আমরা নর্মাল নিয়ম, যে ম্যাথের বেসিক্স অনুযায়ী কি, 10⁹, ওই যে সূচকের নিয়ম অনুযায়ী 10⁹ আর 10⁻⁹, এই দুটাকে কেটে দিতে পারি। তাই আমি যদি 10⁻9 আর 10⁻⁻9 এই দুটোকে কেটে দেই, তাহলে কি হয়, দেখো, শুধুমাত্র উপরে কে থাকে, 9 আর 5, তাহলে কি হবে, 5×9 = 45 ভাগ কি হবে, 0.2 স্কয়ার। এইটাই হবে ভাই অ্যান্সার। তাহলে কি, আমি যদি ক্যালকুলেটরে এত বড় একটা মান লিখি, আমার একটু সময় নষ্ট হবে। আর আমি যদি মনে মনে এটাকে কেটে ফেলি, যদি আমি ছোট্ট মানটা ক্যালকুলেটরে বসাই, তাহলে বিষয়টা আর একটু সুন্দর হবে। আচ্ছা, এই দেখো, এখন আমার কি ই1 করা শেষ, এখন কি আমি ই2 করব। দেখো, এই যে ই2 এর জন্য আমি সব জায়গায় এডিট করে ফেলবো। বোর্ড হওয়ার সুবিধা, তোমার তো আর খাতায় এটা করার সুযোগ নাই। এই যে আমি তোমাকে একটু লোভ দেখায় ফেললাম, তুমি তো খাতায় চাইলেও এটা করতে পারবে না। এখন আমার বোর্ড থাকাতে আমি এই জিনিসটা সুন্দর করে ফেললাম। এই দেখো, বোর্ড হওয়ার সুবিধা দেখছো। এখন দেখো, এইখানে কি হবে, 9 ইন্টু 10⁻9 কে এর মান, আর কিউ2 এর মান কত, 7 ইন্টু 10⁻⁻9 বসাই দিই। এই দেখো, আমার 7 ইন্টু 10⁻⁻9, ঠিক আছে, 7 ইন্টু 10⁻⁻9। আর ডি এর মান কত,
ডি এর মান হবে হচ্ছে আমার 0, ডি এর মান হবে হচ্ছে আমার 0.2 স্কয়ার। তো এই যে আমার এটা মান, এটার মান কত আসবে জানো? এটার মান আসবে হচ্ছে ভাইয়া 1575। 1575 একক, একক আগেরটার মতো, এন সি ইনভার্স 1, এন সি ইনভার্স 1 নিউটন পার কুলম। এখন দেখো আমার এখানে প্রশ্ন ছিল হচ্ছে যে এ বি এর মধ্যবিন্দুতে, এ বি এর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান, তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় কর। দেখো ভাইয়া এখান থেকে ও এইভাবে এই দিকে ওকে তড়িৎ প্রাবল্যের মান কি, মানে তড়িৎ প্রাবল্য আসলে জিনিসটাকে একটা বল, তার মানে কি এখান থেকে ওকে এ প্লাস 1 কে এইদিকে, এইদিকে কত বলে 1125 নিউটন বলে ধাক্কা দিচ্ছে এইদিকে, ঠিক আছে। আবার এই সাইডে এখানে কি হচ্ছে, এই যে কিউ2 ও আবার এই প্লাস 1 কে এইদিকে 1575 নিউটন বল এইদিকে এইভাবে ধাক্কা দিতেছে, ঠিক আছে। এখন এই ধাক্কাটা যে এখানে কি আবার একটা বিয়োগফল করতে হবে, লব্ধি, লব্ধি করতে হবে। লব্ধি মানে কি, কোনো কিছু লব্ধি মানে কি, আমি তোমাকে এদিকে ধাক্কা দিতেছি, তুমি আমাকে এদিকে ধাক্কা দিতেছো, তো মনে করো আমার শক্তি তোমার শক্তি থেকে অল্প একটু বেশি, তার মানে কি তুমি যদি আমাকে ধাক্কা দাও আর আমিও যদি তোমাকে ধাক্কা দিই, আমি তোমাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাব, তোমার ধাক্কা আমার ধাক্কার থেকে বেশি জোরে হবে। এই একই ভাবে এই যে কিউ ওয়ান এর ধাক্কার তুলনায় কিউ2 এর ধাক্কাটা বেশি হবে। এখন কতটুক বেশি, এইটা হচ্ছে আমরা পরিবর্তনের মাধ্যমে বের করবো। দেখো ভাইয়া এখানে মুছে ফেলি, তাহলে আমি কি লিখবো দেখো, এইখানে পরিবর্তনের হিসাবটা কিরকম ভাবে করতে হবে। দেখো এইখানে আমি অনেক সুন্দর করে একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি। দেখো যখনই দেখো এই কিউ1 এই প্লাস 1 কে, এই কিউ1 এই প্লাস 1 কে এই বরাবর ধাক্কা দেয়, তাই, এবং এই কিউ2 এই প্লাস 1 কে এই বরাবর ধাক্কা দেয়। দেখো দেখো ও ধাক্কা দিতেছে এদিকে, ও ধাক্কা দিতেছে ওই দিকে, তার মানে কি একে অপরের বিপরীত। যখনই একটা বল আরেকটা বলের বিপরীত হবে তখন কি দুইটা বলের মধ্যে কি বিয়োগ ফল হবে, বিয়োগ ফলে যে কোনো একটাই মাত্র স্থির থাকবে, মানে বিয়োগ ফল হওয়ার পর যেই মানটা থাকবে ওইটাই হচ্ছে আমার কার্যকর বলের মান। তার মানে কি আমি যদি চিন্তা করি এইটা একে অপরের বিপরীত দিকে ধাক্কা দিতেছে, ওর প্লাস, ওর প্লাস একে অপরকে বিকর্ষণ করতেছে, ওর বিকর্ষণটা এইদিকে এই যে দিক, আর ওর বিকর্ষণটা এইদিকে এই যে দিক, তাহলে কি এখানে আমার কি করতে হবে, এখানে মাইনাস। এখন আমি এই কথাগুলো কেন বলতেছি সামনে বুঝতে পারবা, এই ম্যাথের জিনিসটা এরকম, অন্য ম্যাথের জিনিসটা অন্যরকম আসতে পারে, তো এই কারণে এই কথাগুলো আমি আস্তে আস্তে বলে যাচ্ছি যাতে হুট করে তোমাদের কাছে নতুন কিছু না মনে হয়। এই দেখো এখন দেখো তাহলে কি হবে, আমার আমার এখানে হচ্ছে পরিবর্তন বের করতে হবে। পরিবর্তনটা কিরকম হবে, পরিবর্তনটা হবে হচ্ছে এই দেখো, পরিবর্তন হচ্ছে ই, ই কি হবে, ই হবে হচ্ছে ই2 মাইনাস ই1। ই2 মাইনাস ই1 কেন করলাম ভাইয়া, আমরা জানি পরিবর্তনের নিয়ম অনুযায়ী বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাহলে কি হবে 1575 মাইনাস 1125 নিউটন পার কুলম, তাই তো, নিউটন পার কুলম। এখন এই মানটা কত, এই মানটা হচ্ছে 450, 450 নিউটন পার কুলম, ঠিক আছে। এখন যে ভাইয়া আমি একটা মান পাইলাম যে ই এর মান, যে ও যে দিক ধাক্কা দিচ্ছে আবার ও যে দিক ধাক্কা দিচ্ছে, এই দুইটা ধাক্কার ফলে ওর উপর কার্যকর হচ্ছে এই পরিমাণ বল, এই পরিমাণ তড়িৎ প্রাবল্য ওর উপর কার্যকর, এই পরিমাণ তড়িৎ প্রাবল্য ওর উপর কার্যকর, ভাই এটা আমি বুঝে গেছি। কিন্তু এই যে কার্যকর এইটা কোন দিকে হবে এটা কি আমার বুঝা লাগবে না? দেখো ভাইয়া আমার সবচেয়ে সহজ হিসাব হচ্ছে এরকম, এই দেখো এই যে কিউ2, এই কিউ2 ওদিকে এদিকে 1575, 1575 নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্য এদিকে ধাক্কা দিতেছে, আর এই যে কিউ1 ওকে মাত্র মাত্র 1125 ধাক্কা দিচ্ছে, তাই কি 1575 1125 থেকে ছোট, তার মানে কি কিউ1 এর যে ধাক্কা ওইটা হচ্ছে কম আর কিউ2 এর ধাক্কা হচ্ছে বেশি, এবং কিউ2 এর ধাক্কা বেশি হতে কি হবে, কিউ2 ওকে ধাক্কা দিয়ে এই বরাবর নিয়ে আসবে। তাহলে দেখো ভাইয়া এইটা কি হবে, এখন আমার লাস্টে মতামত দেওয়ার সময় চলে আসছে। অর্থাৎ দেখো, অর্থাৎ এই দেখো এটা কি ও বিন্দু লেখবা, এরকম লেখবা, অর্থাৎ, অর্থাৎ ও বিন্দু, ও বিন্দুতে, ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের, আমরা কি বের করতেছিলাম ভাইয়া, তড়িৎ প্রাবল্য, তাহলে কি হবে তড়িৎ প্রাবল্যের মান,
তড়িৎ প্রবলের মান কত? এই যে ভাইয়া এই মানটা কত? 450 নিউটন পার কুলম। এবং 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 এটা কি ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে ক্রিয়াশীল। কিভাবে বুঝলাম? কারণ কি Q2 এর ধাক্কার মান তো বেশি, তার মানে Q2 কি করবে? ওকে ও বিন্দু থেকে ধাক্কা দিয়ে এই বিন্দুর দিকে নিয়ে যাবে, তাই তো? তাহলে আমার কি লাস্টের মতামতটা এরকম হবে, এই মান হচ্ছে এত, এবং 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 এই প্রাবল্য ও বিন্দু হতে এ বিন্দুর দিকে ক্রিয়াশীল। এই হইলো ভাইয়া ফিজিক্স, এই হইলো আমার ফিজিক্সের ম্যাথ। এই টাইপের যে দুইটা ম্যাথ করাইলাম, এই টাইপের ম্যাথ হচ্ছে তোমার এইখানের অধ্যায়ের বেসিক। এখন তুমি প্রশ্ন করো ভাইয়া সরাসরি কি ম্যাথ আসবে? দেখো ভাইয়া অনেক সময় কি করে, গ নাম্বারে সরাসরি এই ম্যাথটাই দিয়ে দেয়, একদম সেম টু সেম এরকম হুবহু ভাবে তুমি ম্যাথটা করলে গ নাম্বারে কমন পড়ে যায়। কিন্তু ঘ নাম্বারে জিনিসগুলো একটু সামান্য পরিমাণে পেঁচায় দেয়। কিভাবে পেঁচায় বা কি করে ওই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা আসো, এই ম্যাথটা আমাদের শেষ। এখন আমরা ফার্স্টে কি করব, এই ম্যাথের মতো করে আরেকটা ম্যাথ দেখবো, পরে হচ্ছে আমরা আস্তে আস্তে জটিলের দিকে যাব। দেখো ভাইয়া, আমি যখন বলছিলাম যে ভাইয়া আমি একটা জিনিস বুঝাচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগবে, তখনই আমি কিছু বুঝেই বলছি। এই দেখো আমরা নতুন একটা ম্যাথে চলে আসছি। এই ম্যাথে কি বলছে, এ আর বি দুইটা বিন্দু, এই দুইটা বিয়োগ মধ্যবিন্দু, কি মধ্যবিন্দু হচ্ছে এই যে ও বিন্দুটা। এখানে কি আমি একক ধনাত্মক আধান স্থাপন করছি, এই একক ধনাত্মক আধান স্থাপন করছি, এবং কিউ ওয়ান এর আধানের মান হচ্ছে -3 ন্যানোকুলম, আর কিউ2 এর মান হচ্ছে +6 ন্যানোকুলম। আচ্ছা, কি কনসেপ্ট বা কি এটা আমরা পরে বুঝতে চাই, আগে আমার ফিজিক্সের নরমাল নিয়ম অনুযায়ী সবার প্রথমে যা যা মান দেওয়া সব লিখে ফেলবো। দেখো কিউ1 কি -3 ন্যানোকুলম, তাহলে কি হবে -3 ইন্টু 10⁻⁻9 কুলম, ওই যে ন্যানোকুলম থেকে কুলম্বে বানানোর নীতিটা। এরপরে কি হবে +6 ন্যানোকুলম, তাহলে কি হবে +6 ইন্টু 10⁻⁻9 কুলম, তাই তো? আর ডি টোটালটা মানে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দূরত্ব হচ্ছে আমার 4 মিটার। তাহলে কি মধ্যবিন্দু মানে কি এ থেকে ও এর দূরত্ব 4 এর অর্ধেক হবে 2 মিটার। তাহলে কি হবে, ডি হবে 4 বা 4/2 ইজ ইকুয়ালস টু 2 মিটার। তাহলে কি এইখান থেকে এখানে ডি যা, এইখান থেকে এখানেও ডি তাই হবে, কারণ কি এই মধ্যবিন্দু তো ওর এই দুইজনেরই মধ্যবিন্দু, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, আমি যে কনসেপ্টটা তোমাদেরকে বুঝাই দিয়েছি ওইটা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝছো। এইখানে আছে আমার -3 ন্যানোকুলম, -3, এইখানে আছে আমার +1, আর এইখানে আছে আমার +6। দেখো ভাইয়া আমি যেইটা বলছিলাম যে এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না, ঠিক আছে? তার মানে কি যদি সমজাতীয় হয় তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, এবং যদি বিপরীত ধর্মী হয় তাহলে কি একে অপরকে আকর্ষণ করবে। দেখো ভাইয়া এইখানে হচ্ছে আমার মাইনাস আর এইখানে হচ্ছে আমার প্লাস, এরা একে অপরের বিপরীত ধর্মী, তার মানে কি এরা একে অপরকে আকর্ষণ করবে। তখন দেখো ভাইয়া যখন আমি বলতেছি যে আকর্ষণ করবে, তাহলে আমি যদি বলি এইখানে এটা হচ্ছে E1, তখন E1 হলে কি হবে, এরা একে অপরকে আকর্ষণ করতেছে। এখন ও তো স্থির, এই বিন্দুটা তো স্থির, তাহলে আকর্ষিত কে হবে, এই +1টা। তাই +1টা কোন দিকে আকর্ষণ হবে, এর দিকে, এই দিকে। তাহলে দেখো দিকটা হবে এই দিকে, এবং এইখানে আমি লিখবো এটাকে E1। E1 কেন, কারণ কি এ ও বিন্দুর মাঝখানে প্রাবল্য তো হচ্ছে আমার E1। এখন দেখো ভাইয়া E2টা কোন দিকে হবে, দেখো +6 মানে কি প্লাস, আর এই পাশে কি +1, এটাও প্লাস। তাহলে প্লাস আর প্লাস একই জাতীয়, একই ধর্মের, ওরা দুইজনই টিচার, এক টিচার আরেক টিচারকে দেখতে পারতেছে না, ক্লাসে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, বুঝছো? এক গণিতের টিচার আরেক গণিতের টিচারের সাথে ধুম ধুম দ্বন্দ্ব লেগে যাবে। এখন দেখো এখানে কি হবে, ওদের দুজনের লাগবে দ্বন্দ্ব,
দ্বন্দ্ব কি হবে? ও বলবে যে আমি তোরে দেখতে পারি না, তখন কি হবে? ওদের দুইজনের মাঝখানে হবে বিকর্ষণ। বিকর্ষণ মানে কি? দেখো এই বিন্দুটা তো ভাইয়া স্থির, এই বিন্দুটা যদি স্থির হয় তাহলে কি এই প্লাস ওয়ান কে এই বি বিন্দুটা এই দিকে ধাক্কা দিবে, বিকর্ষণ। আকর্ষণ মানে কি? ওর নিজের দিকে টানা। আর বিকর্ষণ মানে কি? দূরে ঠেলে দেওয়া। তাহলে কি যদি ও এই প্লাস ওয়ান বিন্দুকে দূরে ঠেলে দেয়, বিকর্ষণ করে, তাহলে কি এটার দিক হবে এই দিক। তাহলে কি এই দিক মানে কি? এটা কি E2, E2। এখন ভাইয়া আমি তোমাদেরকে এই জিনিসটা কেন বুঝাইছি এটা একটু পরে বুঝতে পারবা। এখন আপাতত এইটা যা আছে যেভাবে আছে পড়ে থাকুক। আমরা নরমালি কি E1 একবার বের করব, এই Q1 এর মানগুলো বসায়, আবার কি করব E2 বের করব, এই Q2 এর মানগুলো বসায়। পরে আমি ওইখান থেকে লাস্টে এইটা দিয়ে কিছু একটা কাজ করে একটা সিদ্ধান্ত নিব, ওইটা পরে দেখাচ্ছে। আগে দেখো আমরা কি জানি, E1 হবে আমার E1 ইকুয়ালস টু কে Q1 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ঠিক আছে ভাইয়া? তাহলে এটা কি হবে? দেখো পাশাপাশি করে চলতেছি আমি। দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এবং এই দেখো Q1। এখন এইখানে আরেকটা বোঝার জিনিস, আমরা যখন তড়িৎ বলের ম্যাথ গুলা করছিলাম, যখন আমরা এফ নির্ণয় করতেছিলাম প্রথম দিকে, ক্লাসের প্রথম দিকে যখন আমরা এফ নির্ণয় করতেছিলাম, তখন আমরা এই মাইনাস এই প্লাস এগুলা হিসাব করে করতেছিলাম। কিন্তু ভাইয়া যখনই আমার তড়িৎ প্রাবল্যের কথা বলবে না, তখন এই যে মাইনাসটা এখানে দিছিলাম এটার কোনো কাজ নাই, এই যে এখানে মাইনাসটা ছিল এটার কোনো কাজ নাই, এই যে প্লাসটা এখানে এগুলোর কোনো কাজ নাই। এখন ভাই জিজ্ঞেস করবা যে ভাই তাহলে লিখলেন কেন? এই যে তোমার যাতে এই ভুলটা না হয়, তোমার যাতে সারা জীবন এই জিনিসটা মনে লাগে, এই কারণে তোমাকে আমি প্রথমে দেখাইছি যে এটা হবে, পরে বলছি হবে না। এখন এটা তোমার মাথায় গেঁথে যাবে। যখন এই প্রাবল্যর ম্যাথে প্লাস মাইনাস হিসাব করতে হয় না, প্রাবল্যের ম্যাথে প্লাস মাইনাস হিসাব করতে হয় না, তাইলে দেখো কি হবে। কিউ ওয়ান কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাই তো 2 স্কোয়ার। এখন দেখো ভাই আমি একটু আগে বলছিলাম যে 10 টু দি পাওয়ার 9 আর 10 টু দি পাওয়ার মাইনাস 9 এই দুটাকে আমরা চাইলেই কেটে দিতে পারি। এই দেখো তাহলে থাকবে কি? দেখো উপরে থাকবে 9 ইন্টু 3, 3 নং কি হবে আমার? 3 নং হবে হচ্ছে আমার 27, 27 ভাগ 2 স্কোয়ার, 2 স্কোয়ার হবে মান হচ্ছে 4, তাই তো ভাইয়া? তাহলে দেখো এইটার মান কত আসবে? এটার মান আসবে হচ্ছে 6.75 নিউটন পার কুলম। তো এটা ভাই আমার কি হইলো? এটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য E1। এই দেখো তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য E1। এখন কি এ থেকে ও E1 যেটা এটার মান আমি বের করে ফেলছি। আমার কাজ কি এখন? দেখো বি থেকে ও এইটার মানটা বের করা। এইটার মান কি হবে? এটার মান হবে হচ্ছে তোমার E2। এই দেখো তাহলে আমি নিচে আবার করে ফেলি। নিচে কি হবে? দেখো E2 ইজ ইকুয়ালস টু কে Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তাই তো? এখন দেখো আবার সেম ভাবে কে এর মান লিখি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q2 কে, Q2 হচ্ছে এই যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এই দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই ডি এর মান তো সেম, এই যে ওর অর্ধেক ওর অর্ধেক, ডি এর মান সেমই হবে। ডি এর মান কি 2 স্কয়ার, তাই তো? এখন দেখো এইখানে আমি সেম কাজ করব, 10 টু দি পাওয়ার 9 আর 10 টু দি পাওয়ার মাইনাস 9 কাটা, তাহলে কি হবে 6 নং 54, 6 নং 54 ডিভাইডেড বাই 2 স্কয়ার, 2 স্কয়ার 4, তাহলে কি হবে? এটা হবে হচ্ছে তোমার 13.5, 13.5 নিউটন পার কুলম। ভাইয়া দেখো আমাদের এই ম্যাথের মূল লজিকটাই হচ্ছে এটা, যে আমার দুইটা লব্ধির মান বেরোবে, বেরোয়ার পর আমি এদেরকে সরি দুইটা প্রাবল্যের মান বেরোবে, এদের মধ্য থেকে আমি একটা লব্ধি বের করব। এই লব্ধির মানটাই আসলে এই প্লাস ওয়ানের উপর অ্যাকচুয়ালি কার্যকর হবে। এখন আমি যে ভাইয়া প্রথমে একটা কনসেপ্ট বুঝাইছিলাম, এইটা কেন বুঝাইছি এটা বোঝার সময় এসে পড়ছে। দেখো ভাইয়া আমি একটু আগে যখন বুঝাচ্ছিলাম তোমাদেরকে বুঝাচ্ছিলাম যে যদি দুইটা বল একে অপরের বিপরীত হয়, এই যে এইভাবে ধাক্কা দিতেছে, তাহলে কি মনে কর ও 10 নিউটন বলে ধাক্কা দিতেছে, ও দিতেছে 8 নিউটন বলে, তাহলে কি ওর 10 ওর হচ্ছে 8, তার মানে কি এর 2 নিউটন বেশি আছে, তার মানে কি এই 2 নিউটন বেশি দ্বারা ও ওকে আস্তে আস্তে এইদিকে নিয়ে যাবে। এই ঠিক একই ভাবে যদি এমন হয় যে একটা এই মনে করো মার্কারটা, এই মার্কারটাকে আমি এইভাবে এই দিকে আমার এই হাত দিয়ে মনে করো 10 নিউটন আর এই হাত দিয়ে হচ্ছে 10 নিউটন,
টোটাল এইভাবে ধাক্কা দিতেছে, তাহলে এই মার্কারটার উপর কার্যকর হচ্ছে টোটাল 20 নিউটন। এর মানে আমি কি বুঝতেছি, যখন এর আগের ম্যাথে আমার একটা এই দিকে ছিল আর একটা ওই দিকে ছিল, তখন আমি যখন লব্ধি বের করতেছিলাম তখন পরেরটা থেকে আগেরটা মানে দ্বিতীয় E2 থেকে E1 বিয়োগ করতেছিলাম। কিন্তু ভাইয়া দেখো, এখন এইখানে তো আমার দুইটা একই দিকে। ও দেখো, এই যে -3 আর +1, মাইনাসে আর প্লাসে আকর্ষণ, এই -3 + 1 কে এদিকে আকর্ষণ করছে এই যে E1, এবং এই বি কি +6, এই +6 + 1 কে বিকর্ষণ করতেছে, কারণ কি প্লাসে প্লাসে বিকর্ষণ, ওরা একই জাতীয় সবসময় বিকর্ষণ হবে। একই জাতীয় বিকর্ষণ হলে কি হবে, একই জাতীয় বিকর্ষণ হলে এই বি তো স্থির, ওই +1 কে এইদিকে ধাক্কা দিবে, এই যে E2। এখন দেখো, ধাক্কা দুইটা একই দিকে, তার মানে কি ও 10 নিউটন বল যদি ধাক্কা দেয়, ও দিতেছে মানে 20 নিউটন বল, তাহলে কি ও এই যে মার্কারটা বা এই যে +1টা ওর গায়ে কি এই দিকে একই সাথে ধাক্কা লাগতেছে, তাইলে কি এখন কি এখানে বিয়োগ যাওয়ার কোনো চান্স আছে? দেখো, যদি বিপরীত দিকে হইতো তাহলে একটা বিয়োগ যেত, কিন্তু দিকটা তো ভাই এখন একই। তার মানে কি আমি এই চিত্র দেখে বুঝতে পারতেছি এখানে যে আমার লব্ধির মানটা হবে ওইটা যোগ করতে হবে। আসো ভাইয়া করে ফেলি। আমার মূল কাজই হচ্ছে আমি এইখানে এরকম মাইনাস প্লাস প্লাস এগুলো লিখে আমি মনে মনে হিসাব করে এখানে একটা চিত্র একটা দাগ দিয়ে ফেলবো। দাগের উপর আমি চিন্তা করে আমি লিখবো যে আমার আসলে কোন দিকে যাবে। দেখো ভাই, তাহলে কি আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে হচ্ছে তোমার লব্ধি। তাহলে কি দেখো, আবার 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 কি হবে, দেখো কি হবে, এখন আমি কিভাবে বলতেছি যে দুইটা তো একই দিকে, ও এদিকে ধাক্কা দিতেছে, ও এইদিকে ধাক্কা দিতেছে, তাহলে দুইজনের ধাক্কাটা যোগ হয়ে যাবে। ওর গায়ে দুইটা ধাক্কাই সমান ভাবে লাগবে। তাহলে দেখো, আমি যোগ করে দিই, যোগ করার সময় তো আগে পিছিয়ে করা লাগে না। তাহলে দেখো E1 + E2 করে দাও। E1 + E2, তাহলে কি E1 এর মান কত ছিল, E1 এর মান ছিল মনে করো 6.75, আর E2 এর মান কত, হ্যাঁ E2 এর মান হচ্ছে 13.5, তাই তো। আর এই দুটো একসাথে যোগ করলে হবে কি 20.25 নিউটন পার কুলম। দেখছো ভাইয়া, কেন এই যে প্লাস মাইনাস জরুরি? আমি এই প্লাস মাইনাসটা মেইন অঙ্ক করার সময় না বসাইলো, এই প্লাস মাইনাসটা দেখে আমি কিন্তু দিকটা নির্ণয় করতে পারছি, এবং ওই দিকটা যেহেতু একই দিকে হয়েছে তাই আমি এখানে যোগ করতে পারছি। যদি এটা একই দিকে না হয়ে এই যে একটা দিক যদি জাস্ট এইদিকে দিয়ে দিতাম, তাইলেই কিন্তু এখন আর যোগ দিতে পারতাম না, তখন এইদিকে বিয়োগ করা লাগতো। এই কারণে হচ্ছে এই ম্যাথের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এখন দেখো, আমি কি বলের মানটা পেয়ে গেছি, তার মানে কোন বলে এইদিকে যাচ্ছে এটা আমি পেয়ে গেছি। এখন দেখো, আমি তো বলেই দিছি যে এইদিকে যাচ্ছে, তো এখন কি লাস্টে মতামত লেখা যাবে না? দেখো ভাই, সুন্দর করে লিখে ফেলবো আগের ম্যাথের মতো। মতামতটা কি হবে, অর্থাৎ দেখো ভাইয়া, অর্থাৎ এটা কি ও বিন্দু, অর্থাৎ ও বিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে বলের তড়িৎ প্রাবল্যের মান, সরি ভাইয়া একটু ভুলে মুখ ফুসকে মাঝে মাঝে বের হয়ে যায়, অভ্যাস তো। তড়িৎ প্রাবল্যের মান, তড়িৎ প্রাবল্যের তড়িৎ প্রাবল্যের মান কত, এটা কত, 20.25 নিউটন পার কুলম, তাই তো। এবং এবং দেখো পরের লাইনটা কি, এবং এই বল, এই বল না, দেখো বারবার বল বলে ফেলি, এই প্রাবল্য, বোকা, ই হইলে তো প্রাবল্য আর এফ হইলে বল, তাহলে কি এই প্রাবল্য ও হতে এর দিকে কি আসলে, দেখো দুইটা এই দিকে, তাহলে কি ও হতে এই দিকে, এই দিক মানে কার দিক, এর দিক। তাহলে দেখো, এই প্রাবল্য ও হতে এ এর দিকে, ক্রিয়াশীল। এরই মাধ্যমে আমরা সুন্দর একটি ম্যাথ করে ফেললাম ভাইয়া। এই টাইপের যদি এখন ম্যাথ আসে, এখন দেখো এইখানে মাইনাস দিছে, এখানে প্লাস দিছে, কখনো এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে পারে, যেভাবেই দেই আমার তো বেসিকটা সে। তুমি জাস্ট এইভাবে হিসাব করবা যে এই যে মাইনাস এই প্লাস ওরা কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, আবার এই প্লাস এর প্লাস ওরা কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, ওই অনুযায়ী চিত্র আঁকবা। চিত্র আঁকার পর নর্মালি E1 E2 এর মানে এই সূত্র বসায় করে ফেলবা। করে ফেলার পর এই যে মূল মানটা এটা যোগ হবে নাকি বিয়োগ হবে, এটা যদি দিক যদি সেম হয় তাহলে যোগ হবে, আর যদি দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ হবে। হ্যাঁ বুঝতে পারছো আশা করি। এইটাই হচ্ছে আমার ফিজিক্স, এইটাই ম্যাথ।
এখন আমরা সামনে নতুন একটা ম্যাথে চলে যাব। দেখো ভাইয়া, আরেকটা নতুন ম্যাথে চলে আসলাম। এখন দেখো এই ম্যাথটা কি। দেখো আমরা এতক্ষণ করতেছিলাম দুইটা বিন্দু, ঠিক আছে, দুইটা বিন্দুর মাঝখানে এই যে এখানে মধ্যবিন্দু ও এইখানে আমরা কাজ করতেছিলাম। এখন এই জিনিসটা আর থাকবে না। এখন আমরা এখানে মধ্যবিন্দুতে কাজ না করে আমরা কি করবো জানো, এই মধ্যবিন্দু, এখানে কোন মধ্যবিন্দু থাকবে না। আমরা এই এ আর বি এর বাইরে, এই দেখো এ আর বি এর বাইরে ডান দিকে, ডান দিকে কত 3 মিটার দূরত্বে, 3 মিটার দূরত্বে পি একটা বিন্দু দিব, ঠিক আছে, 3 মিটার দূরত্বে পি একটা বিন্দু দিব। এখন দেখো ভাইয়া, এইখানে আমার হচ্ছে +7 ন্যানোকুলম, এইখানে কি -2 ন্যানোকুলম, আর পি কি, পি হচ্ছে +1, ঠিক আছে ভাইয়া। এখন দেখো আমাদের এই প্রশ্নের কি এখানে আমাদের চাইছে যে পি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বের করো। আমরা এতক্ষণ কি মধ্যবিন্দুতে করতেছিলাম, এখন হয়ে যাবে পি বিন্দু। সমস্যা নাই তো ভাইয়া, আমরা তো যে কোনো বিন্দুতেই করতে পারবো। মধ্যবিন্দুতে হইলে এই দূরত্ব অর্ধেক হইতো, এখন কি, এখন দূরত্বটা জাস্ট একটু চেঞ্জ হবে। সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমরা সুন্দর করে আমাদের নিয়ম অনুযায়ী এখানে দাগ দিয়ে দিব। দেখো এইখানে, এইখানে কি দেওয়া আমার Q1, Q1 এর মান দেওয়া হচ্ছে আমার 7 ন্যানোকুলম। প্লাস নাকি মাইনাস আমার দেখার বিষয় না, আমি বলছিলাম যে প্রাবল্যের ম্যাথের সময় প্লাস মাইনাস কোনো ম্যাটারই করবে না। তাহলে দেখো 7 ইন্টু 10⁻⁻9 কুলম। একইভাবে Q2 হয়ে যাবে তোমার কত, 2 ন্যানোকুলম থেকে মাইনাস, এই দেখো -2 ন্যানোকুলম, কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে মাইনাসটা কাউন্ট হবে না। তাহলে শুধুমাত্র 2 ইন্টু 10⁻⁻9 কুলম। এখন দেখো ভাইয়া ডি এর কি হবে। আমরা কি জানি যে এ বিন্দু থেকে যে বিন্দুর সাথে হিসাব করব ওই বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার D1, আর বি বিন্দুর সাথে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে D2। এখন দেখো ভাইয়া, এই যে এই বিন্দু, এর সাথে আমার করতে হবে এই পি বিন্দু, কারণ কি এখানে +1 ধনাত্মক আধানটা আছে। তড়িৎ প্রবলের কনসেপ্টটা কি, ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান। এখন দেখো এ থেকে পি এর সম্পর্ক করতে হবে, এ থেকে পি এর প্রাবল্য বের করতে হবে। তার মানে কি, এ থেকে পি এর দূরত্ব লাগবে। এখন দেখো এ থেকে পি এর দূরত্ব কি, এই দেখো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আবার 4 মিটার, এবং এই বি থেকে আবার পি এর দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে কি এ থেকে পি এর দূরত্ব হচ্ছে এই 4 যোগ 3, টোটাল 7 মিটার। তাহলে দেখো আমি লিখতে পারি না, তাহলে D1 হবে হচ্ছে আবার এই যে 4 যোগ 3 সমান সমান 7 মিটার। লিখতে পারি কি পারি না? ঠিক একইভাবে তাহলে D2, বি থেকে পি বিন্দুর দূরত্ব, কারণ কি বি আর পি এর মধ্যবর্তী প্রাবল্য হিসাব করব। তাহলে কি বি থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে কি বি থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে ভাইয়া, D2 ইজ ইকুয়ালস টু, এই দেখো শুধুমাত্র 3 মিটার, শুধুমাত্র 3 মিটার। তাইলে কি এখন আমরা E1 আর E2 বের করতে পারবো না? দেখো প্রথমেই করে ফেলি, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, প্রাবল্য E1 ইজ ইকুয়ালস টু K Q1 ডিভাইডেড বাই D স্কয়ার। দেখো ভাইয়া কে এর মান কি, 9 ইন্টু 10⁻9। এখন দেখো ভাইয়া Q1 এর মান কত, 7 ইন্টু 10⁻⁻9, তাই তো, ডিভাইডেড বাই কত, ডি স্কয়ার, ডি এর মান কত 7, এই যে 7 স্কয়ার, তাই তো নাকি অন্য কিছু। এখন দেখো এটা হচ্ছে ই এন, তাহলে এখানে ক্যালকুলেশন করি, 10⁻9, 10⁻⁻9 কাটা, 7 নং 63 ভাইয়া, 7 নং 63, 63 ডিভাইড বাই 7 7 49। আচ্ছা ওয়েট ভাইয়া, এখানে কি কোথাও কোনো ভুল হচ্ছে আমাদের দ্বারা, একটু দেখে নি। 9 ইন্টু 7, 7 নং 63 ডিভাইডেড বাই 49। না ঠিক আছে ভাইয়া, ঠিকই আছে। তাহলে লিখে ফেলো, এইটা কি 63 ডিভাইডেড বাই 49, বা হবে হচ্ছে 1.285, 1.285 নিউটন পার কুলম। ঠিক আছে ভাইয়া, এটা কি E1 এর মান। এখন কি আমার E2 লাগবে, E2 হবে হচ্ছে আমার আবার সেম কে Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। তাহলে কি 9 ইন্টু 10⁻9, উপরে কি হবে এই যে Q2 এর মানটা, তাহলে এটা কি 2 ইন্টু 10⁻⁻9, 2 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই D2 এর মান। দেখো D2 এর মান কি, B থেকে P এর দূরত্ব তো D2, কারণ কি এই দুটার মাঝখানে প্রাবল্য হিসাব করব। তাহলে কি হবে 3 স্কয়ার, এই দেখো 3 স্কয়ার। তাহলে দেখো এই যে 10⁻⁻9, 10⁻+9 কাটা, 9 দুগুণে কত ভাইয়া, 9 দুগুণে হচ্ছে 18, তাই তো, 9 দুগুণে 18, আর কি 3 স্কয়ার মানে কি 9। তাহলে কি 18 কে যদি আমি 9 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার কত আসবে ভাইয়া 2।
এটা কি 2 নিউটন পার কুলম। এখন দেখো ভাইয়া আমার তো মান নির্ণয় করা শেষ। এখন বিন্দু যেদিকে হোক আমার তো মূল থিওরিটা সেম। মূল থিওরিটা কি, যে আমার কোন দিকে যাবে, দিকটা যদি একই দিক হয় তাহলে আমি যোগ করব, দিক যদি ভিন্ন হয় তাহলে আমি বিয়োগ করব। এখন এইখানে আমার দেখতে হবে দিকটা কি একই নাকি ভিন্ন। দেখো ভাইয়া এইখানে কি, এইখানে হচ্ছে মনে মনে প্লাস, আর এইখানে হচ্ছে মাইনাস, এইখানে প্লাস। দেখো ভাইয়া প্লাস আর প্লাস একে অপরকে বিকর্ষণ করবে। এই প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে, এই প্লাসকে বিকর্ষণ করবে মানে কি, অবশ্যই এটার দিক এই দিক হবে। এই দেখো এটা যদি আমি বাইরে টান দিয়ে দিই, এটার দিক এই দিক হবে, ডান দিকে, তাই তো। এখন দেখো এই মাইনাস আবার এই প্লাসকে কি করবে, আকর্ষণ করবে। কারণ কি এরা তো আর এক ধর্মী না, এরা বিপরীত ধর্মী। প্লাসে মাইনাসে আকর্ষণ, এই আকর্ষণটা কি হবে দেখো, বি বিন্দু তো স্থির, এই বি বিন্দু কি করবে, এই পি বিন্দুকে এই দিকে আকর্ষণ করবে, ওর নিজের দিকে। আকর্ষণ মানে নিজের দিকে টানা, এই দেখো এই দিকে টানবে। তাহলে দেখো এই কিউ ওয়ান এর জন্য যদি এটা যদি হয় ই ওয়ান, আর এই পাশে এটা যদি হয় ই টু, তাহলে কি আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে এই দুইটার দিক হচ্ছে বিপরীত। আর আমরা কি জানি, যদি দিক একই হয়, এই দেখো আমি এই মার্কারটাকে এই দিকে এরকম ভাবে ধাক্কা দিতেছি, তাইলে কি আমার সম্পূর্ণ যে বলটা, দুই হাতের বল সম্পূর্ণটা যোগ করতে হবে। কিন্তু যদি এক হাত এদিক দিয়ে এদিকে ধাক্কা দেয় আর আরেক হাত যদি ওই দিকে ধাক্কা দেয়, তাহলে কি দুইটার বিয়োগ ফল করতে হবে। এখন এই দিকে দেখো আমার দুইটা তো ভিন্ন দিকে, দুইটা ভিন্ন দিকে হইলে আমি এখানে কি করবো, বিয়োগ ফল। তাহলে তাড়াতাড়ি ভাই আমরা করে ফেলি। এখানে এই যে যা দেখা ছিল এটা মুছি, মুছে আমরা হচ্ছে আমরা বিয়োগ ফলের কাজটাতে লেগে পড়ি। দেখো তাই দেখো ভাই ই কি হবে, ই হবে হচ্ছে আমার বড়টা বিয়োগ ছোটটা, বা এইভাবে বলতে পারো যে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা। দেখো এই দেখো ই টু মাইনাস ই ওয়ান, তাহলে কি হবে, 2 - 1.285, তাই তো ছিল। 2 - 1.85 হবে, মানে 2 - 1.285 হবে হচ্ছে 0.715 নিউটন পার কুলম। প্রত্যেকবারের মতো আমি এই দিক দেখে আমি এখানে প্লাস মাইনাস নির্ধারণ করতে পেরেছি ভাইয়া। এখন দেখো আমার প্লাস মাইনাস নির্ধারণ করা শেষ, কিন্তু আমার কি এই প্রশ্নের একটা কি লাস্টে মতামত আছে। আমার এই প্রশ্নের লাস্টে একটা লাইন লেখা লাগবে, ওই লাইনটা হচ্ছে এখানে এরকম হবে, অর্থাৎ 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 পি বিন্দুতে, এটা কি বিন্দু ভাইয়া, পি বিন্দু। আগে এতক্ষণ ও ইউজ করতেছিলাম, এখন কি হয়েছে, এটা পি। প্রশ্নে যা দেওয়া থাকবে তাই, আমার তো এখানে কোনো হাত নেই ভাইয়া। পি বিন্দুতে প্রাবল্যের মান, প্রাবল্যের, পি বিন্দুতে প্রাবল্যের মান হবে হচ্ছে ভাইয়া 0. এই দেখো 0.715 নিউটন পার কুলম। এবং ভাইয়া এবং এবং এবার দিক লিখতে হবে কোন দিকে। এখন দেখো ভাইয়া মনে মনে হিসাব করে দেখো, দুই দুই কার, ওই দেখো ওই হচ্ছে এদিকে দুই নিউটন পার কুলম বলে টানতেছে, কিন্তু এই কিউ ওয়ান ওকে মাত্র 1.285 বলে ধাক্কা দিতেছে। তাই দেখো দুই কিন্তু 285 থেকে বড় না, তার মানে কি কিউ টু জিতে যাবে না। তাহলে কিউ টু জিতে যাবে মানে কি, এই পিটা এই দিকে আসতে থাকবে আস্তে আস্তে। এবং এবং এই প্রাবল্য দেখো এইভাবে লাগবা, এই প্রাবল্য পি বিন্দু হতে, পি বিন্দু হতে, পি বিন্দু হতে বি এর দিকে। কারণ কি বি ওকে টানতেছে এই দিকে, তাহলে কি বি এর দিকে, এই দেখো বি এর দিকে ক্রিয়াশীল, ক্রিয়াশীল। এই হইলো ভাই আমার ফিজিক্স, এই হইলো ফিজিক্সের সুন্দর সুন্দর ম্যাথ। এই টাইপের আরো অনেক সুন্দর সুন্দর ম্যাথ আরো সামনে আসতেছে। এখন তোমরা বলো এই টাইপের ম্যাথ আসলে কি পারবে না ভাইয়া? বিষয়গুলো ভাইয়া খুবই সহজ, খালি একটু মাত্র মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা জানি যে তোমরা এখন আমাদের, দেখো আমি কিন্তু তোমাদের থেকে খুব বেশি বড় হয়ে গেছি জিনিসটা এরকম না। মোবাইল হাতে নিলে কি মন চায় এটা আমিও জানি। মোবাইল হাতে নিলে মন চায় এই দেখো ভাইয়া একটু রিল স্ক্রল করে আসি, একটু দেখি, একটু চ্যাট করে আসি, নাকি একটু ইউটিউবে অন্য ধরনের কোনো ভিডিও দেখে আসি। এখন পড়ালেখায় মনোযোগ বসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখো ভাইয়া সময় কিন্তু বেশি নাই, মাত্র তোমার আর 3 থেকে 4টা মাস সময়। তুমি যদি
একটু সময় দিয়ে আমার সাথে কোঅপারেট করো, তাহলে আমি তোমাকে ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত শেষ করে দিব ভাইয়া। প্রত্যেকটা দিনে তুমি জাস্ট শুধুমাত্র 2টা ঘন্টা আমাকে দিবা। 2টা ঘন্টা আমাকে দিলেই তোমার আস্তে আস্তে একদিন একদিন করে দেখবা সবগুলা সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে ভাইয়া। এইটাই হচ্ছে আমার তোমাদের কাছে দাবি, যে তুমি অ্যাটলিস্ট এই 2টা ঘন্টা সবকিছু থেকে একটু বিরত থাকো ভাইয়া। মাঝখানে তুমি হয়তো একটু রিফ্রেশমেন্ট নিতে পারো, একটু ভিডিওটা পজ করে গেলা, একটু ভিডিওটা পজ করে কি করলা, একটু চা নাস্তা করে আসলা, একটু পানি খেয়ে আসলা, ঠিক আছে, বা একটু কাজ করে আসলা, অন্য একটু রুমে একটু ঘন্টা দিয়ে আসলা, মনে করো একটু হাঁটা দিলে দেখবা ভালো লাগতেছে। তো কিন্তু ক্লাসগুলা করতে হবে ভাইয়া। তো এই দেখো, এইটা কত একটা সুন্দর ম্যাথ করে ফেললাম। এই টাইপের ম্যাথ গুলাই তোমাদের পরীক্ষাতে ঘুরায় ফিরে আসতে থাকে। তো আসো আমরা নতুন একটা ম্যাথে চলে যাই। দেখো ভাইয়া, নতুন প্রশ্ন চলে আসছে। এখন দেখো নতুন প্রশ্নটা কি। এতক্ষণ আমাদের এ আর বি দুটা বিন্দু দিতেছিল, দিয়ে আমাদের বলতেছিল যে এর যে একটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। এখন আমাকে এটা চায় না, এখন আমাকে চাইছে যে এ বি এর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তার মানে কি ভাইয়া, আমি তো জানি না এ বি এর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, কিন্তু আমি একটু বলতে পারি এখানে যে কোনো একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে ভাইয়া, এখন যে কোনো একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এইটা আমি এখন কিভাবে বুঝলাম, এইটা আমি তোমাকে এখন বলবো না, আমি এটা তোমাকে এর পরের ম্যাথে বলবো। এখন আপাতত তুমি একটু বুঝো খালি, যে এইখানে এ আর বি এর মাঝখানে যে কোনো একটা বিন্দুতে তো প্রাবল্য শূন্য হবে, যেটা ওরা বলছে। এখন ধরো ভাইয়া, আমি ধরলাম যে এইখানে একটা বিন্দু, এই বিন্দুটাতে কি হবে, প্রাবল্য শূন্য হবে ভাইয়া। এখন আমি যদি বলি যে এই বিন্দুর জন্য এ থেকে এই বিন্দুটা যদি ও হয়, তাহলে এ থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে আমার এক্স। আমি ধরে নিলাম ভাইয়া, আমি তো জানি না কি হবে, আমি জাস্ট ধরে নিলাম ধরার জন্য যে এ থেকে এই ও এর দূরত্ব হচ্ছে এক্স। এখন দেখো ভাইয়া, এ থেকে বি এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে এ থেকে ও একটু যদি হয় আমার এক্স, তাহলে একটু কি 3 - এক্স লেখা যাবে না? কারণ কি, এটাই তো আমার সম্পূর্ণটা ছিল, সম্পূর্ণটা থেকে একটু বাদ দিলেই তো আমার একটু চলে আসবে নাকি ভাইয়া, অন্য কিছু। দেখো তাহলে দেখো 3 - এক্স, তাহলে এ ও থেকে বি এর দূরত্ব হচ্ছে 3 - এক্স, তাই তো। এখন দেখো এই পাশে যেটা, এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, আমি আগের মতো জিনিসটা মুছতে ভুলে গিয়েছিলাম। এই দেখো, এটা মুছে দিলাম, এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই। এখন দেখো, এই যে আমার এখানে কি কি হয়ে গেল, 5 ন্যানো কুলম Q1 এর মান লিখে ফেলি, 5 ন্যানো কুলম। তো এটার জন্য কি হবে, 5 × 10⁻⁹ কুলম। একইভাবে কি 3 ন্যানো কুলম, তো 3 ন্যানো কুলম যদি হয় তাহলে কি হবে, 3 × 10⁻⁹ কুলম। ওই সিস্টেম আমার এসআই এককে নিয়ে আসার। এখন দেখো ডি ওয়ান আমি কত ধরছি ভাইয়া, ডি ওয়ান ধরছি হচ্ছে আমি এক্স মিটার, আর ডি টু ধরছি হচ্ছে আমি 3 - এক্স মিটার। এখন দেখো ভাইয়া, আমার এখানে অ্যাকুরেটলি আমি মানটা জানি না ডি এর, তাহলে আমি কি সূত্রে একদম বসে অ্যাকুরেট মানটা বের করতে পারবো? ভাইয়া পারবো না। আমার কি করতে হবে ভাইয়া, আমার করতে হবে হচ্ছে এমন একটা কাজ, যে আমি 2টা সমীকরণ বানাবো। একটা সমীকরণ কি হবে, E1 এর সমীকরণ, আর একটা সমীকরণ হবে E2 এর সমীকরণ। এখন ভাইয়া একটা জিনিস বুঝো, যে আমাকে বলছে যে এ আর বি এর মাঝখানে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এখন দেখো, প্রাবল্য শূন্য হওয়ার মানে কি, প্রাবল্য শূন্য হওয়ার মানে হচ্ছে আমি ওকে এদিক দিয়ে ধাক্কা দিব, ও আমাকে এদিক দিয়ে ধাক্কা দিবে। আমি ওকে 10 নিউটন বলে ধাক্কা দিব, ও আমাকে 10 নিউটন বলে ধাক্কা দিবে। তো দেখো 10 এদিকে, 10 এদিকে, তার মানে কি 10-এ কি কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হইলে কি হবে, থাকবে হচ্ছে 0। তার মানে কি, আমি যখন বলতেছি যে আমার প্রাবল্যটা কোন একটা বিন্দুতে 0 হওয়া লাগবে, তার মানে কি ওই দিকে যেভাবে ধাক্কা দিবে আর ওই দিকে যেভাবে ধাক্কা দিবে, ধাক্কার মানটা হইতে হবে সেম। ধাক্কার মান সেম হইতে পারবো মানে কি ভাইয়া, প্রাবল্যের মানটা হইতে হবে সেম। আর প্রাবল্যের মান মানে কি, এই দেখো ভাইয়া, একটা যদি আমার E1 হয়, তাহলে আর একটা হবে E2। আর যেহেতু আমি বলছি যে এই দুইটা অবশ্যই সেম হইতে হবে, সেম হইলেই তো আমি একটা অপরটা থেকে বিয়োগ করলে আমার মান 0 আসবে। তার মানে কি এই দুইটা সেম হইতে হবে। শর্ত মধ্যে তো আমার এইটাই আসতেছে ভাই, বুঝতে পারছো? যে আমি যদি ধাক্কা দেই, ধাক্কা দেওয়ার ফলে আবার কখন 0 আসবে, যে এটা যদি 10 হয় এটাও 10 হইতে হবে, এটা 20 হইলে এটাও 20 হইতে হবে, তাইলেই তো আমার বিয়োগফল 0 আসবে। তার মানে কি, যা দুইটাই সমান হবে। তার মানে কি, তড়িৎ প্রাবল্য E1, এই যে Q1 এর সাথে যে এই ও বিন্দুর যে প্রাবল্য E1, আর এই যে Q2 এর সাথে যে ও বিন্দুর প্রাবল্য E2, এই দুটো হবে ভাইয়া সমান।
এখন দেখো ভাইয়া আমি কিভাবে করব ইকুয়েশনটা দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো। আমি কি করব, E1 এর মধ্যে আমি সুন্দর করে Q1 এর মানগুলো বসাবো। দেখো কি হবে, কে Q1 ডিভাইডেড বাই D1 স্কয়ার। এই দেখো D1, এই যে আমার D1। এরপরে দেখো পরে কি হবে, কে সেম আমার সূত্র, নরমাল সূত্র, Q2 ডিভাইডেড বাই D2 স্কয়ার, তাই তো। এখন দেখো ভাইয়া যখন আমার এইটা হয়ে গেছে, আমার একটু একটু আমার কথা খেয়াল করো তো। দেখো সমীকরণের বাম পাশে আছে একটা কে, ডান পাশে একটা আছে কে। এই কে এখানে গুণ আকার আছে, এই কে এখানে গুণ আকার আছে, তাহলে কি আমি উভয় পাশ থেকে এই কে কি কাটা দিয়ে দিতে পারি না? বুঝতে পারছো? তাহলে কি আমার একটা ঝামেলা কমলো। এখন পরে শুনো, পরে শুনো। এখন দেখো ভাইয়া আমার এই যে D1 এইটার উপর একটা স্কোয়ার আছে, আর এই D2, এই যে দেখো এটা হচ্ছে D2, এই D2 এর উপর একটা স্কোয়ার আছে। তা আমি কি করতে পারি না, এই Q1, এই Q1 এর নিচে এই Q2 কে এইভাবে নিয়ে আসবো, আর এই যে D1 এইটাকে এখানে নিয়ে যাব, ওই যে আমার আর গুণন পদ্ধতি ওই হিসাবে। দেখো তাহলে কি হবে, দেখো বুঝছো, এই Q1টা Q1 এর জায়গা মতোই থাকবে, খালি কি হবে এই Q2টা এই D1 এর সাথে জায়গা বদল করে ফেলবে। দেখো কি হয়, এই দেখো Q1 ডিভাইডেড বাই Q2। ওই পাশে আমি কি লিখবো, এই D1 যেহেতু Q2 এর সাথে জায়গা বদল করছে, এটা উপরে চলে যাবে এভাবে, এই যে D1 স্কয়ার ডিভাইডেড বাই D2 স্কয়ার। এখন ভাইয়া আরেকটা জিনিস দেখো, এইখানে যে আমার D1 আর D2 এটাকে আমি আলাদা আলাদা স্কয়ার করে লিখছি, আমি কি পারি না এটাকে একবারে স্কয়ার করে লিখতে? দেখো ভাইয়া Q1 বাই Q2 তো থাকবেই, কিন্তু আমি কি করব, এইখানে D1টাকে আর D2 কে একবারে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখে দিই। তার মানে কি, এই D1 এর উপরও স্কয়ার আছে, এই D2 এর উপরও স্কয়ার আছে। এখন আমার কাজ কি হবে, এখন আমার কাজ হবে এই সবগুলোর মান বসানো। মান বসাইতে হলে আমার কি করতে হবে ভাই, আমি খুবই দুঃখিত আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমার এই পাশের জায়গাটা মুছতে হবে। এখন আপাতত আমি এই পাশের জায়গাটা একটু মুছলাম, দেখো এই পাশের জায়গাটা মুছলাম। এখন দেখো কি হবে, এইখানে আমি একটা মাঝখানে দাগ দিই, এইটার পরের অংশ এখানে লিখবো। এটার পরে কি Q1 বাই Q2 D1 বাই D2 স্কয়ার। এখন দেখো ভাই Q1 এর মান কত ছিল, দেখো Q1 এর মান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 Q1, তাই তো। Q1 এর মান এটা, আর Q2 এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। আর ওই পাশে D1 হবে হচ্ছে আমার x, আর D2 হবে 3 মাইনাস x, পুরোটার উপর একটা স্কয়ার। এখন দেখো ভাইয়া উপরে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 9, নিচেও আছে 10 টু দি পাওয়ার মাইনাস 9। তো দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 9 দ্বারা যদি 10 টু দি পাওয়ার মাইনাস 9 দ্বারা ভাগ করি, দুইটা কাটা চলে যাবে না ভাইয়া? দেখছো, তাহলে কি সমজাতীয় দ্বারা ভাগ করলে কাটা যায়, আর কি বিপরীত জাতীয় দ্বারা গুণ করলেও কাটা যায়। তাহলে দেখো এটা কাটা গেল, তাহলে কি এখানে নরমালি 5/3 থাকে। এখন দেখো ভাইয়া এইখানে যে এখানে ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার লিখছি, এই হোল স্কয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি সমীকরণের, তাহলে কি এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা রুট হয়ে যাবে না? তাহলে কি আমি লিখতে পারি না যে রুট ওভার 5 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু x বাই 3 মাইনাস x। এটা তো লিখলাম। এখন কি রুট ওভার 5 ডিভাইডেড বাই 3, এটার অবশ্যই একটা মান আছে। রুট ওভার 5 ডিভাইডেড বাই 3 এর মান হবে হচ্ছে ভাইয়া 1.29। দেখো ভাইয়া 1.29, ঠিক আছে। আর ওই পাশে কি থাকবে, x ডিভাইডেড বাই 3 মাইনাস x। এখন দেখো ভাইয়া এই 1.29 এই 3 মাইনাস x এর সাথে কিভাবে আছে, আমি যদি বলি যে এইটা হচ্ছে x বাই 3 মাইনাস x, তার মানে কি x এর সাথে 3 মাইনাস x টা ভাগ আকারে আছে। তো সমীকরণের ডান পাশে যেটা ভাগ আকারে, ওইটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো আমি সুন্দর করে কি করব, 1.29 3 মাইনাস x এর সাথে গুণ করে দিব, তাহলে কি ওই পাশে শুধু x থাকবে। এখন দেখো 1.29 ইন্টু 3, এটা করলে আসবে হচ্ছে 3.876, মাইনাস কি হবে, মাইনাস 1.29x, 1.29x কিছুই না ভাইয়া, জাস্ট নর্মালি গুণ করছি। আর ওই পাশে কি থাকবে, ওই পাশে থাকবে x। এখন দেখো এই পাশের যে x, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি না, বা চিন্তা করে এভাবে, আচ্ছা দেখো আমি এভাবে লিখতে পারি না, এক্সটা যদি আমি চিন্তা করি এক্সটা বাম পাশে আছে, দেখো এক্সটা কি যা আছে তা বাম পাশে, আর এইটা কি ওই পাশে নিয়ে গেলে যোগ হয়। এই দেখো যোগ করতেছি 1.29x, তাই তো। 1.29x ইজ ইকুয়ালস টু কি, ইজ ইকুয়ালস টু হবে ভাইয়া হচ্ছে আমার তোমার
3.876। তাই এখন দেখো আর অল্প কিছু লাইন বাকি, তার মানে কি 2.29, এইখানে কিছু নাই মানে কি মনে মনে 1 আছে, তার মানে কি 1 প্লাস 1.29, তার মানে কি 2.29x ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 3.876। তাহলে কি x কি হবে, এই 3.876 কে 2.29 দ্বারা ভাগ করতে হবে। আমি এই পাশে এখন আস্তে করে মুছতেছি। এই দেখো, তাহলে আমার x কি হবে, x হবে হচ্ছে আমার 3.876 ডিভাইডেড বাই 2.29, তাহলে অ্যানসার হবে হচ্ছে আমার 1.693 মিটার। এখন দেখো ভাইয়া আমি কি করলাম, আমি প্রথম থেকে যদি একটু রিকল করি যে আমাকে বলা হয়েছে যে এ বি এর মাঝখানে কোন বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হবে, তার মানে কি মাঝখানে কোন বিন্দুতে E1 থেকে E2 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মান 0 হবে। এখন দেখো ভাইয়া এইটার আমি কি করছি, আমি বলছি যে মান যদি 0 হইতে হয় তাহলে দুইটাকে সেম হইতে হবে, তাহলে দুইটাকে সেম ধরে আমি কি E1 E2 ধরছিলাম। পরে কি ওইখান থেকে আমি E1 এর জন্য সব Q1 আর D1 দিয়ে মান বের করছি, আর এই পাশে কি করছিলাম Q2 আর D2 দিয়ে করছি। পরে কি কে কে কাটছিলাম আরো কোনোভাবে হিসাব টিসাব করে আমরা এইভাবে এই পর্যন্ত এসে লাস্টে কি এক্স এর মানটা বের করে ফেলছি। এখন দেখো ভাইয়া এই এক্সটা কোন এক্স, এই দেখো এ থেকে ও এর দূরত্ব এটা হচ্ছে আমার এক্স, তাহলে আমি কি বলতে পারি না ভাইয়া লাস্টে মতামতে, অর্থাৎ 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 এ হতে, এ দেখো এ হতে, এ হতে কত মিটার, এক্স মিটার। এখন এক্স এর মান কত, এক্স এর মানে তো 1.693, তাই আমি কি বলতে পারি না এ হতে 1.693 মিটার, 1.693 মিটার দূরে, 1.693 মিটার দূরে দূরে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। এরই মাধ্যমে আমরা আর একটা মজার ম্যাথ শেষ করে ফেললাম। দেখো ভাইয়া বুঝার মতো অনেক জিনিস আছে, কিন্তু একবার বুঝে গেলে কিন্তু এই বিষয়গুলো একদমই কঠিন না, এর থেকে অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, অনেক কঠিন কঠিন অধ্যায় আছে। এই অধ্যায়টা হচ্ছে ভাইয়া সবচেয়ে সহজ অধ্যায়। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে পুরা ফিজিক্স বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় কোনটা, আমি সবার প্রথমে বলবো অধ্যায় 10 এর কথা। এই কারণে আমার ক্লাসও শুরু হয়েছে অধ্যায় 10 এর ভিডিও দিয়ে। এই অধ্যায়টা যদি তুমি একবার শেষ করতে পারো ভাইয়া, তোমার 10 মার্ক কেউ আটকায় রাখতে পারবে না। এমনকি যদি এমসিকিউ 1-2টা চলে আসে তাহলে তো 12-13 মার্ক তো পেয়ে যাবো ভাইয়া। তার মানে কি একটা অধ্যায় যদি তুমি 13 মার্ক কনফার্ম করতে পারো তাহলে আমার 5-6টা অধ্যায় বেশি লাগে না। কিন্তু আমরা বাকি অধ্যায়গুলো কেন পড়ি ভাইয়া, কারণ কি আমাদের বাকি অধ্যায়গুলো পড়ার মেইন রিজন একটাই, যে আমরা শুধুমাত্র পাশ করার জন্য পড়বো না, আমরা এমন ভাবে পড়বো যাতে তুমি আজকে আমি তোমাকে পড়াচ্ছি, তুমি ভবিষ্যতে গিয়ে কাউকে পড়াইতে পারো। বা এখন দেখো পড়ানো সবসময় প্রফেশনাল লেভেলে পড়াইতে হবে বিষয়টা কিন্তু এরকম না। হতে পারে তোমার ছোট ভাই বা বোন, হতে পারে তোমার পাড়া প্রতিবেশী, যার হয়তোবা একটু হেল্পের দরকার, হয়তোবা তুমি তাকে সম্পূর্ণ সময়টা দিতেছ না, হয়তোবা ঘন্টার পর ঘন্টা তাকে বুঝাচ্ছ না, কিন্তু অল্প একটু সময় দিয়ে তাকে তুমি মূল কনসেপ্টটা বুঝাই দিচ্ছ। এটাই হচ্ছে ভাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। তাহলে কি আমরা এখন চলে যাবো পরের ম্যাথ। ঠিক আছে ভাইয়া, তাইলে আরেকটা নতুন ম্যাথ নিয়ে চলে আসলাম। এখন দেখো এই ম্যাথটা কি, এই ম্যাথে আমার এ আর বি দুইটা বিন্দু আছে। এখন এই দুইটা বিন্দু থাকলে কি হবে আমার আগে বুঝতে হবে যে প্রশ্নটা কি। এখানে আমার আগের ম্যাথের মতো সেম প্রশ্ন, যে এ বি রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এ বি রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমি আগের ম্যাথ করানোর সময় বলি নাই কেন এ আর বি এর মাঝখানে কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হয়েছে, কিন্তু আমি এখন বলবো ভাইয়া। দেখো এখন দেখো ভাইয়া তুমি যদি এখন একটু 1-2 মিনিট ভিডিওটা স্কিপ পিছনের দিকে নিয়ে যাও, রিওয়াইন্ড করো, তখন দেখতে পারবা আগের ম্যাথে Q1 আর Q2 দুইটাই প্লাস মান ছিল, কিন্তু দেখো ভাইয়া এইখানে একটা মাইনাস একটা প্লাস। এখন এইখানে তোমাদের হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা কি, যদি ভাইয়া সমজাতীয় থাকে তার মানে কি প্লাস কমা প্লাস বা মাইনাস কমা মাইনাস, তাহলে ভাইয়া এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে, এই দুইটার মাঝখানে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কিন্তু ভাইয়া যদি একটা আর একটার বিপরীত থাকে তার মানে কি প্লাস মাইনাস,
যদি এরকম থাকে তখন তখন ভাইয়া এই দুইটা বিন্দুর মাঝখানে আর তড়িৎ প্রবাহ শূন্য হবে না, তখন এই দুইটা বিন্দুর বাইরে কোথাও একটা তড়িৎ প্রবাহের মান শূন্য হবে। এখন এই বাইরের মানটা হইতে পারে এদিকেও, হইতে পারে এদিকে। এখন কোন ক্ষেত্রে কি হবে ভাইয়া সবসময় শুনে রেখো, দেখো যদি প্লাস মাইনাস হয় তাহলে হবে কি বাইরে, কিন্তু কোন পাশে বাইরে হবে, কোন পাশে এ এর দিকে হবে নাকি বি এর দিকে হবে, এইটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। এখানে লিখে রাখো স্টার দিয়ে, স্টার দিয়ে যে ছোট চার্জের পাশে, ছোট চার্জের পাশে কেন হয়েছে কি হয়েছে আমি বুঝাচ্ছি। দেখো ছোট চার্জের পাশে হবে, এখন তোমার বুঝতে হবে যে এখানে ছোট চার্জ কোনটা, আগে বুঝতে হবে চার্জ কোনটা। এই দেখো Q1 হচ্ছে -8 ন্যানোকুলম, এইটা একটা চার্জ, আর একটা হচ্ছে Q2 হচ্ছে +5 ন্যানোকুলম, এইটা আরেকটা চার্জ। এখন যখন আমি বলছি যে ছোট চার্জের পাশে, ভাইয়া ছোট কিভাবে বুঝবো, এই ছোট হিসাব করতে হলে ভাইয়া তোমার এই প্লাস আর এই মাইনাসকে ভুলে যেতে হবে। তুমি এখানে এই মাইনাসটাকে কাউন্টই করতে পারবে না, তোমার এখানে কোনো মাইনাস নাই। তাহলে দেখো যদি মাইনাস নাই, মাইনাস যদি না থাকে তাহলে এখানে কি আছে, এখানে আছে শুধু 8, আর এখানে কি আছে 5। তাহলে 8 থেকে কি 5 একটু ছোট না ভাইয়া? যদি আমি মাইনাসটাকে হিসাব না করি তাহলে 8 থেকে তো 5 ছোট ভাইয়া। তাহলে 8 থেকে যদি 5 ছোট হয়, আমি কি বলছি ছোট চার্জের পাশে। আমরা যেহেতু প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস হিসাব করি না, প্লাস মাইনাস যদি তখনও হিসাব না করি তাহলে এখন কেন হিসাব করব? তাহলে প্লাস মাইনাস হিসাব না করলে এই যে মাইনাসটা এখান থেকে চলে যাবে, তাহলে 8 ন্যানোকুলম আর 5 ন্যানোকুলম, এর মাঝখানে ছোট হচ্ছে 5 ন্যানোকুলম। তাহলে কার পাশে বাইরে হবে, এই দেখো এই +5 ন্যানোকুলমের পাশে বাইরে, এই পাশে একটা বিন্দু নিব আমি পি, এইখানে গিয়ে তোমার হবে হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান 0। এখন দেখো ভাইয়া আমি এইখানে এ থেকে বি এর দূরত্ব তো 2 মিটার দেওয়াই ছিল প্রশ্নে, কিন্তু বি থেকে পি এর তো আমি কোনো দূরত্বের মান জানি না। এখন আমি ধরে নিব এটা হচ্ছে তোমার এক্স মিটার। কত ধরে নিব ভাইয়া? আমার ম্যাথের সুবিধার্থে আমি এটাকে ধরে নিব এক্স মিটার। তাহলে আমার কনসেপ্ট বুঝা হইলো, ম্যাথের সুবিধার্থে কি ধরবো এটাও বুঝাইলো। এখন কি কাজ ভাইয়া? আমার ম্যাথ করতে হবে। আসো আমরা ম্যাথে চলে যাই, ম্যাথে চলে যাই। পড়াশোনা কইরো, খুব বেশি সময় যে বাকি আছে হাতে এরকম কিন্তু না। তো মনোযোগ দিয়ে যদি না পড়ো তাহলে দিন শেষে ওই যে পাশের বাসার আন্টির খোটা খাইতে হবে, যে পাশের বাসার আন্টি বলবে অমুক এটা হয়েছে, যে মাহিম তুমি তো ভালো করো নাই, হ্যাঁ নওশাদ তোমার তো সমস্যা হয়ে গেছে, তুমি তো আগের মতো আর নাই, রেজাল্ট তো ঠিক হয় নাই, যে অমুক তো আগায় গেল তোমার থেকে, তুমি তো আগাইতে পারো নাই। তো এই জিনিসগুলো যাতে না পাই কারণে পড়তে হবে। তো পড়লে এইসব আন্টিদের কথা বাঁচা যাবে। এখন তুমি চিন্তা করবা যে আমি শুধুমাত্র আন্টির কথা বাঁচার জন্য পড়বো, না ভাইয়া। দেখো একটা যে তুমি যে এসএসসি তে একটা ভালো রেজাল্ট করবা, এটা কিন্তু দিন শেষে তোমার ক্রেডিট। তুমি যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা নিজের হাতে পাবা, লেখা থাকবে যে GPA 5, সবগুলা সাবজেক্টে A+, তোমার নিজের কাছে নিজের একটা ভালো লাগা কাজ করবে ভাইয়া। সবগুলা সাকসেস, সবগুলা অ্যাচিভমেন্ট তোমার নিজের জন্য, কোনোটাই মানুষ নিয়ে যাবে না। তুমি যদি আজকে GPA 5 পাও, এটা একটা মানুষ তোমাকে প্রশংসা করবে ঠিকই, কিন্তু তোমার এই সাকসেসটা কিন্তু সে নিয়ে যেতে পারবে না। সাকসেস তোমারই থাকবে এবং এটা নিয়ে তুমি ভবিষ্যতে আগায় যেতে পারবা। তাই সবসময় নিজের চিন্তা করে কাজ করবা। ওকে ভাই দেখো এখন কি, এ থেকে বি, এ থেকে বি আর আজকে বি থেকে পি। আচ্ছা আগে আমরা বুঝি যে আমার প্রাবল্য হবে দুইটা, একটা হচ্ছে এ আর পি এর মাঝখানে। আচ্ছা এখানে দেখো পি মানে কি +1, ঠিক আছে, কিছু নাই মানে কি +1 আছে, একক ধনাত্মক আধান। তাহলে এ থেকে পি এর একটা হবে আর বি থেকে পি এর একটা হবে। আচ্ছা আমরা ধাপে ধাপে লিখি, দেখো কি কি দেওয়া আছে। Q1 দেওয়া, Q1 কত দেওয়া, এখানে আমরা কি বলছিলাম যে এখানে মাইনাস প্লাস কাউন্টেড হবে না প্রাবল্যতে, তাহলে কি 8 × 10⁻⁹ কুলম। তাহলে Q2 হবে একইভাবে কি হবে 5 ন্যানো কুলম, বা কি হবে 5 × 10⁻⁹ কুলম, তাই তো। এখন দেখো Q1 Q2 করে ফেলছি, এখন কি আমার D1 D2 করা লাগবে। D1 D2 টা কি হবে ভাইয়া? দেখো D1 D1 মানে হচ্ছে আমার Q1 থেকে P এর এই যে Q1 বলে সরি ভাইয়া, A থেকে P পর্যন্ত দূরত্ব, A থেকে P পর্যন্ত দূরত্ব। দেখো A থেকে B পর্যন্ত দূরত্ব আমার 2 মিটার দেওয়াই আছে ভাইয়া, কিন্তু B থেকে P এর দূরত্ব হচ্ছে ভাইয়া x মিটার। তাহলে কি A থেকে P এর সম্পূর্ণ দূরত্ব কি হবে ভাইয়া? সম্পূর্ণ দূরত্ব হবে হচ্ছে 2 + x মিটার। তাহলে ভাইয়া A থেকে P এর দূরত্ব 2 + x মিটার, এটা হচ্ছে D1। তাহলে D2 কি লিখবো? তাহলে D2 অবশ্যই B থেকে P এর দূরত্ব হবে। B থেকে P এর দূরত্ব দেখো ভাই আমরা শুধুমাত্র x মিটার ধরে নিয়েছি, এই দেখো এই যে একটু
তাহলে এটা কত হবে এক্স মিটার। এখন এটা কি মিটার নাকি কি এটা লিখতেছি না বা লিখতেও পার, ঠিক আছে। আপাতত এই দেখো, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে E1 আর E2 সমান ধরা। কেন আমি E1 আর E2 সমান ধরবো? কারণ কি ভাইয়া, আমাকে তো বলছে যে এ আর বি এর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য জিরো হবে, শূন্য হবে, জিরো জিরো শূন্য। শূন্য কখন হবে? যখন দুইটা সমান হবে, সমান হইলেই তো শূন্য হবে। এই পাশে 10, এই পাশে 10, ওরা একে অপরকে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে এই দুইটাকে বিয়োগ করলে হয়ে যাবে শূন্য। তাইলে কি এই দুটা সমান হওয়া লাগবে। তাই দেখো ভাইয়া, E1 হবে হচ্ছে আমার E2, তাই তো। E1 সমান E2, এটা হচ্ছে আমার এখানে শর্ত। শূন্য হওয়ার শর্ত হচ্ছে এটা, শর্ত মতো লেখাও, শর্ত মতো এটা। এখন আমি কি করব, আমি লিখবো দেখো কে Q1 ডিভাইডেড বাই D1 স্কয়ার ইজ ইকুয়ালস টু কে Q2 ডিভাইডেড বাই D2 স্কয়ার, নাকি? এই দেখো আগের মতো সেম সেম, কে কে কাটা। এখন একটু ফাস্ট ফাস্ট করতে হবে, দেখো ভাইয়া মনে মনে করে ফেলি। দেখো Q1, Q1 এই নিচে D1 স্কয়ার, আর এখানে কি Q2, এই Q2 নিচে চলে আসবে, আর এই যে D1 এইটা হচ্ছে উপরে চলে যাবে। দেখো দেখো ফাস্ট 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 ফাস্ট, এই দেখো Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়ালস টু D1 ডিভাইডেড বাই D2। এখন দেখো ভাইয়া, আমি কি করতাম, D1 স্কয়ার আর D2 স্কয়ার আলাদা আলাদা লিখতাম। এখন যদি আমি একবারে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখে দিই, কোনো সমস্যা আছে ভাইয়া? একই তো কথা, আলাদা স্কয়ার করা যে কথা, পুরাটাকে একবারে স্কয়ার করে একই কথা। এই দেখো, এখন দেখো, এখন আমি মান বসাই দিব। মান কি দেখো, এখানে উপরেরটা হবে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -9, নিচে কি হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -9, আর এইখানে D1 কি হবে, D1 হবে হচ্ছে 2 প্লাস x, আর D2 এর মান কত হবে, শুধুমাত্র x। এই দেখো ভাইয়া, এখন দেখো 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9 দুইটাই আছে আমার ভাগ আকারে, কেটে দেই, সমস্যা নাই। এখন দেখো 8 ডিভাইডেড বাই 5, আর এই পাশে আছে স্কয়ার, এইটাকে এই পাশে নিয়ে আসলে স্কয়ার সমীকরণের ডান পাশে আছে, ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে রুট। ম্যাথের নিয়ম অনুযায়ী দেখো, কিছুই না, নরমাল ক্যালকুলেশন করতেছি। ম্যাথের নিয়ম অনুযায়ী 8/5, 8/5 ইজ ইকুয়ালস টু হবে 2 প্লাস x ডিভাইডেড বাই x, রাইট? রুট ওভার 8/5, এইটার যে মান রুট ওভার 8/5, এটার মান হচ্ছে তোমার 1.264। দেখো 1.264, 1.264। এখন দেখো ভাইয়া, একটু মনে মনে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। এইখানে যে এক্সটা ছিল, এই এক্সটা হচ্ছে এখানে ভাগ আকারে আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি এটা গুণ হয়ে যাবে না? তাহলে কি আমি লিখতে পারি এটা 1.264 x ইজ ইকুয়ালস টু কি থাকলো, কে 2 প্লাস x। একটু তো ফাস্ট হইতে হবে, আস্তে আস্তে সময়ের সাথে কি নিজেকে ইমপ্রুভ করা, এটা হচ্ছে আমাদের কাজ, সময়ের সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করা। এখন দেখো আমি ডান পাশে একটু মুছে দিলাম, ডান পাশে মুছে আমি বাকি ম্যাথ গুলো করে ফেলবো। তাহলে দেখো কি হবে, এই পাশে একটা সুন্দর করে একটা দাগ দিই, তাহলে পার্থক্য করা যাবে। 1.264x ইজ ইকুয়ালস টু 2 প্লাস x, তার মানে কি x গুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। দেখো এইখানে x টা কি প্লাস আকারে আছে, তাহলে এই x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো এরকম 1.264x মাইনাস x ইজ ইকুয়ালস টু, আবার থাকবে ওই পাশে 2, এই যে শুধুমাত্র 2টা, এইটা মাইনাস করে দিয়েছি, এই পাশে নিয়ে আসছি, তাহলে কি হবে 0.264 x is equals to 2, বা x is equals to আমার হচ্ছে 2 ডিভাইডেড বাই 0.264। তাহলে x এর মান চলে আসবে হচ্ছে ভাইয়া, আমার কত আসবে x এর মান 7 পয়েন্ট, আচ্ছা দেখি, হ্যাঁ 7.575 মিটার। এখন দেখো ভাইয়া, আমার মতামত দেওয়ার সময় চলে আসছে। এই x মানে কি, বি থেকে পি এর দূরত্ব, ঠিক? এখন আমাকে বলছে যে এ বি এর মধ্যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এই দেখো আমি কি বলতেছি, যে বি হতে x মিটার দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এখন বি হতে এই পাশে কেন হইলো, কারণ বুঝাইছিলাম, এই যে দেখো এখানে যদি আমি চিন্তা করি এই মাইনাসটা নাই, তাহলে কি এখানে কি মাইনাস যদি না থাকে 8 থেকে 5 হচ্ছে ছোট, তাহলে কি ছোট চার্জের পাশে হবে, ছোট চার্জের পাশে পি বিন্দুতে। তাহলে আমি মতামত দিই, দেখো
অর্থাৎ 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 বি বিন্দু হতে, দেখো কি লিখি, ভাষাটা বোঝার চেষ্টা করলো, একটু বাংলায় সাধু ভাষায় লেখা জিনিসটা, সাধুও না, যে ভাষায় লেখা একটু কঠিন ভাষায় লেখা আর কি, কিন্তু বুঝতে হবে। অর্থাৎ বি বিন্দু হতে, বি বিন্দু হতে কোন দিকে লাগবে, কি ডান দিকে? স্যারকে বলবো স্যার ডান দিকে, স্যার কিভাবে বুঝবে যে ডান দিক? ডান দিক বলতে কোনো ভাষা নেই ভাইয়া, এখানে লিখতে হবে কি অর্থাৎ বি বিন্দু হতে, বি বিন্দু হতে কোথায়? এ বি, এই যে আমার এ বি, এ বি এর বর্ধিতাংশ দেখো, বি বিন্দু হতে এ বি এর, বি বিন্দু হতে এ বি এর বর্ধিতাংশের, লিখবো কি বর্ধিতাংশের, বর্ধিতাংশের দিকে, দিকে কয় মিটার? এই দেখো 7.575 মিটার, লেখো 7.575 মিটার দূরত্বে, দূরত্বে প্রাবল্য, প্রাবল্য এই যে শূন্য, বড় একটা শূন্য দিলাম, শূন্য হবে। ম্যাথ করা শেষ, মতামত দেওয়া শেষ, কনসেপ্ট বুঝানো শেষ, পুরা সুন্দরভাবে শেষ। বুঝতে পারছো ভাইয়া এই অধ্যায়টা কেন আমি বলছি সবচেয়ে সহজ? একটু ছোটখাটো বিষয় মাথায় সেট করলে একটা দুইটা সূত্র দেওয়া পুরো অধ্যায় শেষ হয়ে যায় ভাইয়া, একটা দুইটা সূত্র ইউজ করে পুরো অধ্যায় শেষ হয়ে যায়। ওইদিকে আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, ওইদিকে একাধিক সূত্র শিখতেছি, একাধিক সূত্রে একাধিক ম্যাথ, এক এক ভাবে ঘুরায় পেঁচা, ভাগ হরিণকে খায় ফেলায়, হরিণ ভাগকে খায় ফেলায়, ট্রেন বাসকে ধরে ফেলায়, বাস ট্রেনকে ধরে ফেলায়, এইদিকে বস্তু উপর উঠায় মারতেছে, বিভব শক্তি, গতি শক্তি, কত ধরনের জ্ঞান। আর এদিকে কি ভাইয়া সুন্দরভাবে একই যে ধরনের চিত্র দিয়ে বারবার একই ধরনের ম্যাথ ঘুরায় পেঁচায় ঘুরায় পেঁচায় ঘুরায় পেঁচায় চলে আসছে। তাহলে আমরা কি করব? পরীক্ষার হলে সবার প্রথমে চ্যাপ্টার 10 থেকে একটা সিকিউ অ্যান্সার করে ফেলবো। তাইলে কি তোমার অ্যাটলিস্ট মানে পরীক্ষার হলে একটা কনফিডেন্স চলে আসবে নিজের উপর, যে না হ্যাঁ আমি কিছু পারি। তো আসো, এখন আমরা যেহেতু মোটামুটি বেসিক টেসিক অনেক কিছুই পড়ে ফেলছি, এখন আমরা নতুন আরেকটা ম্যাথে চলে যাই। দেখো ভাইয়া, এতক্ষণ আমরা ম্যাথ টেথ করছি, এক দুইটা কনসেপ্ট জানা হয়ে গেছে, এখন কি আরেকটা নতুন কনসেপ্ট জানতে হবে। কারণ কি নতুন অধ্যায়, আরেকটা নতুন কনসেপ্ট, নতুন ম্যাথ। আচ্ছা দেখো, এখন দেখো আমরা যে কনসেপ্টটা পড়বো এটা হচ্ছে তড়িৎ বিভবের কনসেপ্ট। তড়িৎ বিভব জিনিসটা কি? মনে করো ভাইয়া, মনে করি, দেখো মনে করি, কি মনে করব? মনে করি যে কিউ চার্জে চার্জিত একটা বস্তু, মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু যেটা হচ্ছে কিউ চার্জে চার্জিত, কি চার্জ? কিউ চার্জে চার্জিত। এখন অবশ্যই এই বস্তুটার একটা তড়িৎ ক্ষেত্র আছে না ভাইয়া? ওর তো একটা এলাকা আছে, নির্দিষ্ট একটা এলাকা, এর বাইরে কি ও কোনো কাজ করতে পারে না। এখন ধরি আমি ওর তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু হচ্ছে, একটা বিন্দু হচ্ছে এ। এখন আমি কি চাচ্ছি ভাইয়া, আমি যদি অসীম দূরত্ব থেকে, ধরো হচ্ছে এই যে এখানে অসীম দূরত্ব, এইখান থেকে অনেক দূরে একটা বিন্দু, এইখানে থেকে যদি আমি কিউ নট, কিউ নট পরিমাণ যদি আধান, কিউ নট পরিমাণ যদি চার্জ আমি এই যে এই বিন্দুটাতে, এই যে এই বিন্দু, এই যে এই বিন্দুটাতে আনতে চাই, তাহলে ভাইয়া আমার কি পরিমাণ কাজ করতে হবে? এটাই হচ্ছে আমার তড়িৎ বিভব। অসীম হতে কোনো বিন্দুকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। এখন দেখো ভাইয়া, তড়িৎ বিভব কি? অসীম দূরত্বতে আনা কাজ। এখন দেখো বিভব, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? দেখো তড়িৎ বিভব, তড়িৎ বিভব এটাকে প্রকাশ করা যাবে ভাইয়া ভি দ্বারা, ভি। এখন কি বলছে? যে পরিমাণ কাজ হয়, তাহলে কাজ আমরা কি জানি, কাজ কি ভাইয়া? ডব্লিউ, ডব্লিউ কে কাজ দ্বারা প্রকাশ করি। এবং কাকে আনতেছি ভাইয়া? ভাইয়া আমরা আনতেছি হচ্ছে কিউ নট পরিমাণ চার্জকে, কিউ নট পরিমাণ চার্জকে এই বিন্দুতে আনতেছি, রাইট? তাই দেখো এইটা হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্র থেকে আমি পরে আরেকটা সূত্র পাই, ওটা হচ্ছে আগের সূত্রের সাথে সিমিলার। ভাইয়া আগের সূত্রটা আমার কি ছিল? দেখো আমরা প্রথমে লিখছিলাম F is equals to K Q1 Q2 divided by D square, পরে এই সূত্রটাই চেঞ্জ হয়ে গেছিল E is equals to K Q divided by D square। এখন ভাইয়া আমি এটাকে আরেকটু পরিবর্তন করে দিই, দেখো ভাইয়া এখন এই সূত্রটা হবে এরকম, V equals to K Q divided by D। ভাইয়া এখানে যে একটা ডি স্কোয়ার ছিল না,
ওই ডি স্কোয়ারটা এখন উঠে যাবে। দেখতে পারতেছো যে এই অধ্যায়ের সূত্রগুলোর মাঝখানে কতটা সিমিলারিটিস। তাই দেখো, এই হলে আমি পেয়ে গেলাম আমার সূত্র। এখন কি সূত্র পাইছি, অবশ্যই আমার ম্যাথ করা লাগবে, তাই তো? এখন ম্যাথে চলে যাব, চলো। দেখো ভাইয়া, প্রশ্ন উঠানো শেষ, সূত্রটা আমরা একটু আগে দেখছিলাম, এখন আমরা কি করব, সূত্রটা এই কর্নারে রেখে রেখে দেবো। দেখো, v ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে আমার সূত্র। এখন দেখো ভাইয়া, এখন এইখানে প্রশ্ন কি, এইখানে একটা উদ্দীপক দেওয়া, এইখানে প্রথম প্রশ্ন হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই দেখো এ আর বি এর মধ্যবিন্দু, এই যে ও, এই মধ্যবিন্দুতে তড়িৎ বিভব বের করো। আর পরের প্রশ্নটা কি, পরের প্রশ্নটা হচ্ছে পি বিন্দুতে, এই যে আমার যে একটা বিন্দু পি, এই যে পি বিন্দু, এই বিন্দুতে, এই পি বিন্দুতে তড়িৎ বিভব বের করো। ফার্স্টে আমরা কি করব, এ বি বিন্দুর তড়িৎ বিভব। এখন দেখো ভাইয়া, এ আর বি বিন্দুর তড়িৎ বিভব, এ এর সাথে ও এর জন্য একটা বিভব হবে, আবার বি এর সাথে ও এর জন্য একটা বিভব হবে। এখন বিভবের কনসেপ্টটা হচ্ছে এরকম, যেমন আমরা প্রাবল্যে দেখছিলাম না, একবার যোগ হয় একবার বিভব হয়, বিয়োগ হয়। তো বিভবের সময় কখনো আর বিয়োগ হবে না, সব সময় কি হবে, যোগ হবে। তাহলে দেখো ভাইয়া কি হবে, আমরা কি জানি v ইকুয়ালস টু কে কিউ বাই ডি। এখানে কি লিখবো জানো, দুইটা v, একটা হচ্ছে v1 আর একটা লিখবো v2। ভাইয়া v নট কেন, v নট কেন ভাইয়া, এটা তুমি v নট না লিখে তুমি v প্রাইম দাও, সমস্যা নাই তো, যা ধরবা ভাইয়া তাই হবে। এই দেখো, বা তুমি কিছু না দাও তাও চলবে, v ইকুয়ালস টু v1 প্লাস v2। এখন দেখো ভাইয়া কি হবে, v1 এর জন্য কি কে কিউ বাই ডি, তার মানে কি কে, আচ্ছা দেখো ভাইয়া, এই যে এখন একটা জিনিস মিস আউট করতেছিলাম, এই জিনিসটা কিন্তু ভুলা যাবে না, সাইডে একটা দাগ দিয়ে এইখানে লিখতে হবে, এইখানে কি কি মান দেওয়া আছে আমার। দেখো কিউ1 এর মান কত দেওয়া, ও আচ্ছা আরেকটা জিনিস তো বলিই নাই, দেখো আমরা যখন বলের ম্যাথ গুলা করছি তখন আমরা প্লাস মাইনাস নিয়ে করছি, কিন্তু যখন আমরা প্রাবল্যের ম্যাথ করছি প্লাস মাইনাস বাদ দিয়ে করছি, কিন্তু বিভবের ম্যাথে আবার প্লাস মাইনাস নিয়ে করব। দেখো কিউ1 কি হবে, -7 ন্যানো কুলম, তাহলে কি হবে -7 ইন্টু 10⁻⁹ কুলম, তাহলে কি হবে কিউ2 কি হবে, কিউ2 হবে হচ্ছে আমার +12 ন্যানো কুলম, তাই তো? তাহলে কি হবে +12 ইন্টু 10⁻⁹ কুলম। এরপর দেখো ভাইয়া D1 কি বলছে, এ বি এর মধ্যবিন্দুতে, প্রথম প্রশ্ন কি, এ বি এর মধ্যবিন্দুতে, এ বি এর মধ্যবিন্দুতে কত বিভব বের করো। তাহলে কি এ বি এর মধ্যবিন্দু এটা, তাহলে কি D1 মানে কি, এই পুরোটা যদি 4 মিটার হয় তাহলে কি অর্ধেক 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 করতে হবে, তাহলে কি 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2 মিটার। তাহলে কি D2 এর মান তো ভাইয়া সেমই আসে, 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2 মিটার। বুঝতে পারছো ভাইয়া? তো দেখো কে কিউ1 ডিভাইডেড বাই D1 বা কে কিউ2 ডিভাইডেড বাই D2, এটাই। এখন দেখো ভাইয়া আমি কি করব, শুনো শুনো, এইখানে আমি কি করব, আমি কে টাকে কমন নিয়ে ফেলবো। আমি যদি ক্যালকুলেটরে বারবার একটা জিনিস বসাই তাহলে কি আমার একটু কষ্ট হবে, আর যদি আমি এটাকে একবার বসাই তাহলে কি আমার একটু কষ্টটা কমে গেল না। এই দেখো এইভাবে লেখা যাবে না, তাহলে কে টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি এভাবে। এইবার তুমি এখানে মান বসাইতে পারবা না, দেখো ভাইয়া এই যে 9 ইন্টু 10⁻⁹, ভিতর ব্র্যাকেটের ভিতরে কে কে বসবে, দেখো -7 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই D1 কে 2 প্লাস, প্লাস কে বসবে, প্লাস এদিকে বসবে হচ্ছে 12 ইন্টু 10⁻⁹, 12 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ। এখন ভাইয়া এই পুরাটাকে তুমি একবারে ক্যালকুলেটরে বসাবা, সুন্দর করে যেভাবে যেভাবে লেখা আছে একবারে হুবহু ভাবে যদি তুমি ক্যালকুলেটরে বসাইতে পারো ভাইয়া, তাহলে কি হবে, দেখো ভাইয়া এই পুরাটাকে ক্যালকুলেটরে বসাইলে তোমার মানটা চলে আসবে হচ্ছে ভাইয়া 22.5 22.5 ভোল্ট। এখন ভাইয়া ভোল্ট কি, এই দেখো ভি, ভি মানে কি তড়িৎ বিভব, বিভবের একক ভাইয়া হচ্ছে ভোল্ট, এইটাই হচ্ছে ভাইয়া এই ম্যাথ। এখন দেখো ভাইয়া
এটা আমরা কি করলাম, এটা আমরা করছি হচ্ছে এ বি এর মধ্যবিন্দুতে বিভব বের করছি। আমার কিন্তু পরে আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, আরেকটা প্রশ্ন কি, যে পি বিন্দুতে তড়িৎ বিভব বের করো। এইটা যদি তোমাদের হয়ে থাকে এবং এই কনসেপ্টটা যদি তোমরা বুঝে থাকো, আমরা পরেরটাতে আগাইছি। আর যদি কেউ এখনো এই কনসেপ্টটা না বুঝে থাকো, আবার ভিডিওটা একটু রিভার্স করো, রিভার্স করে দেখবা যে কথাগুলো একদম সুন্দর এবং পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাও আমি একবার দেখো একটু রিকল দিচ্ছি। রিকলটা কি, আমার সূত্র জানা হচ্ছে v ইকুয়ালস টু কে কিউ বাই টি। আমাকে বলছে মধ্যবিন্দুতে তড়িৎ বিভব বের করতে। তড়িৎ বিভবের সূত্র কি আমি জানি ওইটা। এখন দেখো মধ্যবিন্দুতে মানে কি, এই বিন্দুটা, এই বিন্দুর জন্য এ বিন্দু একটা বিভব আছে, আবার বি বিন্দু সাথে এর একটা বিভব আছে। এখন দেখো দুইটা বিভব বের করতে হবে, তো দুইটা বিভব বের করে আমার সবসময় বিভবকে যোগ করতে হবে। দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, পাঁচটা থাকলে পাঁচটা, সবসময় যোগ হবে। তো দেখো এখন যোগ করলাম, যোগ করলে যা হয় এই যে দেখো এটা, এরপরে কি কে কমন নিলাম, কে কমন নিলে কি এটা এটা, পরে জাস্ট মান বসাইলাম, মান বসায় ক্যালকুলেটরে দিলেই আমার মান চলে আসবে। এখন দেখো পরেরটাতে চলে যায়, ফার্স্ট 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 আচ্ছা ওকে দেখো, ঠিক আছে ভাইয়া। এখন দেখো ভাইয়া কি হয়েছে জিনিসটা, আমাদের তো বুঝতে হবে আগে যে কি হয়েছে। দেখো আমাকে বলছে যে পি বিন্দুতে তড়িৎ বিভব বের করো। আমি মাত্র এই মাত্র ওই বিন্দুটা বের করা শিখে গেছি। তো দেখো পি বিন্দুতে যদি করি, পি বিন্দু মানে কি, এ থেকে পি এর দূরত্বটা আমার এখানে লিখতে হবে না। দেখো তো এ থেকে পি এর দূরত্ব হইলেই তো আমি পি বিন্দুটা বের করতে পারবো। আমার সবসময় দুইটা বিন্দুর মাঝখানে তুলনা করতে হবে, চিন্তা করতে হবে। একবার কি এ থেকে পি এর চিন্তা করব, একবার বি থেকে পি এর চিন্তা করব। দেখো এ থেকে পি এর চিন্তা করলে দেখো এখানে এ থেকে বি হচ্ছে 4, আর বি থেকে পি হচ্ছে 2। তাহলে কি এ থেকে পি টোটালটা হবে আমার 4 যোগ 2। তাহলে আমি কি এখানে লিখতে পারি না, এই দেখো এই জায়গাটায় জাস্ট একটু চেঞ্জ করে দেব, এখানে কি লিখবো 4 প্লাস 2। তাহলে কি হবে ভাইয়া, হয়ে যাবে হচ্ছে ভাইয়া এটা 6 মিটার, 6। আর দেখো ভাইয়া D2 মানে কি, বি থেকে পি এর দূরত্ব। তাহলে বি থেকে পি এর দূরত্ব ভাইয়া কত হবে, বি থেকে পি এর দূরত্ব হচ্ছে ভাইয়া এই যে শুধুমাত্র 2 মিটার। তাহলে লিখে দাও এই যে শুধুমাত্র কত মিটার, এই যে 2 মিটার। ঠিক আছে ভাইয়া। এখন দেখো আমার ম্যাথ করতে হবে কি, বিভব ভি, V1 ভি নট বা ভি প্রাইম যা মন চায় তা ধরো, না ধরলেও কোনো সমস্যা নেই। দেখো V1 প্লাস V2, তাহলে কি হবে ভাইয়া, কে, কে তো নরমাল। এখন চিন্তা কর ভাইয়া, আমি প্রথমেই যদি পুরোটা না লিখে আমি যদি ডিরেক্ট আগের ম্যাথের থেকে চিন্তা করে কমন নিয়ে ফেলি, তাহলে কে যদি আমি কমন নিয়ে ফেলি দেখো তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে Q1 বাই D1 প্লাস Q2 ডিভাইডেড বাই D2 ভাইয়া। এখন দেখো 9 ইন্টু 10⁻9 ডিভাইড, এই দেখো এখন এটা -7 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই কত 6। এই দেখো D1 এর মান 6 ছিল, প্লাস প্লাস কি করব 12 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই কত 2, ব্র্যাকেট ক্লোজ। এখন ভাইয়া এই যদি ব্র্যাকেটের সম্পূর্ণ মানটাকে তুমি ক্যালকুলেটরে দিয়ে দাও, তাহলে ভাই অ্যান্সার আসবে হচ্ছে 43.5 ভোল্ট। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারছো যে এতক্ষণে হয়তোবা তোমাদের এই অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে বারবার করতেছিটা কি, কেন করতেছি, কি জন্য করতেছি, কইরা লাভটা কি হইতেছে, এতক্ষণ আশা করি ভাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন যদি এটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে বিভবের অন্যান্য আরো একটু কঠিন ম্যাথের দিকে আমরা আগাইতে পারি। চলো ভাই ওইদিকে চলে যাই। দেখো ভাইয়া নতুন ম্যাথে চলে আসছি, ম্যাথের কনসেপ্ট সেমই, আমরা সেই বিভবই বের করব, কিন্তু এখানে একটা চতুর্ভুজ দাও। দেখো প্রথমে আমাকে কি বলছে, 1 নাম্বার প্রশ্ন, যে ডি বিন্দুতে তড়িৎ বিভব বের করো। ভাই আমাদেরকে খুঁজতে হবে যে ডি বিন্দুটা কোথায়। দেখো ভাইয়া ডি বিন্দুটা হচ্ছে এই যে ডি বিন্দু। এখন কি বলছে, এই বিন্দুতে তড়িৎ বিভব বের করো। তার মানে কি এই বিন্দুতে যদি তড়িৎ বিভব বের করতে হয়, তার মানে কি এর জন্য এখানে একটা তড়িৎ বিভব হবে, এর জন্য এখানে একটা তড়িৎ বিভব হবে, আর এই যে সি বিন্দু ওর জন্য এখানে একটা তড়িৎ বিভব হবে। তার মানে কি এইখানে আমার 1 নাম্বার প্রশ্ন, দেখো অ্যান্সার শুরু করি। 1 নাম্বার প্রশ্নে ভি হবে তিনটা যোগফল, একটা হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3,
তার মানে কি একটা হচ্ছে এর এই যে ভি এ, আরেকটা কি হবে ভি বি, আরেকটা হবে ভি সি। এই দেখো ভাইয়া, তাহলে কি আমি প্রথমেই কে কমন নিয়ে নেই, কে কমন নিলে কি থাকে আমার, এই দেখো ভাইয়া Q1 বাই D1 প্লাস Q2 ডিভাইডেড বাই D2 প্লাস Q3 ডিভাইডেড বাই D3, এটাই তো থাকে ভাইয়া। এখন দেখো ভাইয়া, আমার দেখো এ থেকে ডি এর দূরত্ব সরাসরি দেওয়া 2 মিটার এবং সি থেকে ডি এর দূরত্ব সরাসরি দেওয়া 2 মিটার, কিন্তু ভাইয়া বি থেকে যে ডি এর দূরত্ব এখানে তো কোনো মান দেওয়া নাই, তো 2 মিটার তুমি ধরে নিতে পারবা না। আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে কাজে লাগাইতে হবে হচ্ছে বর্গের কর্ণের সূত্র। আমরা কি জানি, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। এখন ভাইয়া বর্গে এখানে এ প্রত্যেক বাহুর মান কত 2 মিটার, তাহলে মানে কি √2 ইন্টু 2, তার মানে কি ভাইয়া 2√2 মিটার। তার মানে কি বি থেকে ডি এর দূরত্ব আসলে হচ্ছে বর্গের কর্ণের দূরত্ব। এখন বর্গের কর্ণ কত, বর্গের কর্ণ তো ভাইয়া 2√2 মিটার, তাহলে কি বি থেকে ডি এর দূরত্ব হবে 2√2 মিটার। এখন দেখো ভাইয়া কে কত, কে হচ্ছে আমার 9 × 10⁹ এই পাশে, এই পাশে। এখন আমি একটা একটা করে সুন্দর করে মান বসাবো। দেখো Q1 আমি এখন আর আগের মতো লিখতেছি না, এখন যেহেতু তোমরা আস্তে আস্তে এক্সপার্ট হইতে আমার একটু এখন মুখেও বলা লাগবে। দেখো Q1 কি 8 ন্যানো কুলম, 8 ন্যানো কুলম মানে কি 8 × 10⁻⁹ কুলম, তাই তো? তাহলে লিখে দিলি, দেখো 8 × 10⁻⁹ কুলম। আর নিচে কি হবে D1, ভাইয়া D1 কত, এ থেকে ডি এর দূরত্ব, তাহলে কি 2 মিটার, 2 মিটার প্লাস প্লাস কি হবে Q2, Q2 কত দেবে ভাইয়া -3 ন্যানো কুলম, -3 এই দেখো -3 ন্যানো কুলম মানে কি ইনটু 10⁻⁹ কুলম। এই দেখো ডিভাইডেড বাই এই যে 2√2 মিটার, বি থেকে ডি এর দূরত্ব এই যে কর্ণটা হবে 2√2 প্লাস 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 কি হবে, প্লাস হবে হচ্ছে 10 ন্যানো কুলম, 10 ন্যানো কুলম মানে কি 10 ন্যানো কুলম মানে হচ্ছে 10 × 10⁻⁹ ডিভাইডেড বাই, দেখো এটা তো কুলম এসে পড়লো। এখন ডিভাইডেড বাই কত হবে, এই দেখো সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে এখানে হবে 2, এই দেখো ব্র্যাকেট ক্লোজ। এখন ভাইয়া এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া 71.452 ভোল্ট। এইটা কি ভাইয়া, এইটা হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথ, ডি বিন্দুতে তড়িৎ বিভব বের করো, এইটা হয়ে গেছে। এখন আমার পরের ম্যাথটা হচ্ছে ও বিন্দুতে তড়িৎ বিভব বের করো। আমাদের যদি এটা হয়ে থাকে, এটা যদি আমরা বুঝে থাকি যে কি হয়েছে, আমরা পরের ম্যাথে চলে যাই। এই দেখো পরের ম্যাথটা কি হবে তাহলে, দেখো জাস্ট পরের ম্যাথটা হবে 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে ও বিন্দুতে বলছে, দেখো এই যে ও বিন্দু, এইটা কি কোন একটা কর্ণ, কর্ণের মধ্যবিন্দু। এখন আমি মধ্যবিন্দু কিভাবে বুঝলাম ভাইয়া, বর্গের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে একটা ভাই আমাদের অনুসিদ্ধান্ত, আমরা এটা জানি। এখন দেখো যদি এটা সমদ্বিখণ্ডিত করে মানে এটা মধ্যবিন্দু, তার মানে কি আমরা যদি বলি যে ও বিন্দুতে আমার কোনো একটা ই বের করতে হবে, তার মানে কি ও বিন্দুর জন্য দেখো আবার এরকম লিখবো v = v1 প্লাস v2 প্লাস v3। কিন্তু ভাইয়া এইখানে যে এ থেকে ও এর দূরত্ব, বি থেকে ও এর দূরত্ব, সি থেকে ও এর দূরত্ব, এই তিনটা তো ভাইয়া সেম হবে। সেম কিভাবে হবে, কারণ কি তিনটাই হবে হচ্ছে কর্ণের অর্ধেক। এখন তোমার মনে মনে প্রশ্ন, ভাইয়া ডিটা কি এখানে আসবে না? কেন ভাইয়া ডি কেন আসবে না, তোমাকে বলতেছে দেখো এর মধ্যে কিন্তু একটা আধান দেওয়া, এই দেখো 8 ন্যানো কুলম, এখানে কি দেওয়া আবার 3 ন্যানো কুলম, 3 বলে -3 ন্যানো কুলম, আর সি তে দেওয়া হচ্ছে 10 ন্যানো কুলম। কিন্তু ভাইয়া ডি তে তো কোনো এরকম চার্জের মান দেওয়া নাই, তাই ডি এর জন্য ও এ কোনো বিভব সৃষ্টি হবে না। এখন দেখো ভাইয়া এই যে আমি আবার কি করব, কে কমন নিব, কে কমন নিলে কি Q1 ডিভাইডেড বাই D1 প্লাস Q2 ডিভাইডেড বাই D2 প্লাস কি হবে Q3 ডিভাইডেড বাই D3। দেখো ভাইয়া এখন সুন্দর করে মান বসাই দাও, এই যে 9 × 10⁹ ভাইয়া Q1 এই দেখো 8 × 10⁻⁹ ডিভাইডেড বাই কত হবে
এখন ভাইয়া ডিভাইডেড বাই ডি এর মানটা কত হবে? ডি এর মান তিনটার ক্ষেত্রে সেমই হবে, কিন্তু কত হবে? এই দেখো 2√2। এটা কি বের করছিলাম ভাইয়া? বি থেকে ডি এর দূরত্ব মানে সম্পূর্ণ কর্ণ। তো এই কর্ণের মান যা, এই কর্ণের মানও তাই, এই যে এসি কর্ণের মানও তাই, বিডি কর্ণের মান যা, এসি কর্ণের মানও তাই। এখন আমি কি বলতেছি যে ও বিন্দুতে বের করতে হবে। ও বিন্দু মানে হচ্ছে এ থেকে ও এর দূরত্ব, কর্ণ সম্পূর্ণটা হচ্ছে এসি, তাহলে কি ও বিন্দু মানে কি অর্ধেক। তাহলে আমি যদি সম্পূর্ণ কর্ণটাকে 2 দ্বারা ভাগ করি, এই দেখো 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি আমার ডি এর মান চলে আসে না? তাহলে ডি এর মান কত হবে? 2 দ্বারা ভাগ করলে 2√2/2। তাহলে কি এই 2 আর এই 2 কাটা, শুধু থাকে √2 মিটার। বুঝতে পারছো ভাইয়া? এই দেখো এখন, এখন দেখো √2 প্লাস এখানে কত মান হবে? -3 × 10⁻⁹ ডিভাইডেড বাই √2 প্লাস প্লাস কত হবে? 10 × 10⁻⁹ ডিভাইডেড বাই √2। এই যে ভাইয়া আমাদের সুন্দর করে এই ম্যাথেরও হয়ে গেছে। এখন ভাইয়া এই ম্যাথের অ্যান্সার কত হবে ভাইয়া? এই ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে 95। দেখো ভাই 95.459 ভোল্ট হয়ে গেছে ভাই আমাদের 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন ভাইয়া, আগে গেছি আমরা, অনেকটুকু আগে গেছি। লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন, পরে এই অধ্যায় শেষ। কি বলছি? পরে এই অধ্যায় শেষ। এই অধ্যায় পরে আর পড়ার মতো কিছু নাই ভাইয়া। তাহলে কি কতগুলা ম্যাথ করছি, খুব অল্পর ভিতরে কিন্তু অধ্যায় শেষ হয়ে গেল, দেখতেছো? পড়ো পড়ো সবাই পড়ো, শুধুমাত্র অনলাইনে ঢুকে একটা ভিডিও দেখে বের হয়ে গেলাম এটা না। এই ভিডিওতে যা পড়াইছি এটা সুন্দর করে তোমার একটা খাতায় নোট ডাউন করতে হবে, এমনকি এই খাতাটা তোমার 1-2 বার রিভিশনও দিতে হবে। কারণ কি একটা পড়া একবার মাত্র শুনলে হবে না, তোমাকে একাধিকবার এই পড়াটা শুনতে হবে বা একাধিকবার ওই খাতাটা রিভাইজ করতে হবে, তাহলেই শুধুমাত্র তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। দেখো ভাইয়া এই দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে? 2 কুলম্ব চার্জ, 2 কুলম্ব চার্জ ডি বিন্দু হতে ও বিন্দুতে আনতে। দেখো এইখানে বলতেছে যে ডি বিন্দুতে আমি 2 কুলম্ব চার্জ রাখছি। এই 2 কুলম্ব চার্জ ডি বিন্দু থেকে ও বিন্দুতে যদি আনি, তাহলে কৃত কাজ কত হবে? ভাইয়া এই যে সূত্রটা, এটা হচ্ছে এরকম। দেখো আমরা একটা সূত্র করছিলাম না প্রথম দিকে, এই দেখো V = W/Q0, একটা সূত্র করছিলাম না ভাইয়া? এখন এইখান থেকে আমরা এটা বের করবো। দেখো ভাই কিভাবে বের হয়। আমি যদি বলি যে ডব্লিউটা এখানেই থাকবে আর এই কিউটার সাথে এই ভিটাকে গুণ করে দিব, তাহলে কি এইভাবে লেখা যায় না? দেখো ডব্লিউ = V/Q0। আরে বাবা আমি তো এই ডব্লিউটা এখানেই ছিল, আমি জাস্ট ভি এর সাথে কিউ0টা গুণ করছি, কিন্তু আমি দুইটাকে কি করছি এরকম জায়গা বদল করে দিছি, এই কারণে ডব্লিউটা বামে চলে আসছে আর V/Q0টা যেটা বামে থাকার কথা ছিল ডানে চলে গেছে। সমস্যা নাই তো। এখন দেখো ডব্লিউ ডব্লিউ সমান সমান কি লিখবা জানো? ভি। এখন এই ভিটা কোন ভি হবে? দেখো কি বলছে, সুন্দর করে শুনো। ডি বিন্দু হতে ও বিন্দুতে আনতে, ডি বিন্দু হতে ও বিন্দুতে আনতে, তার মানে এখানে তোমার কি করতে হবে আমি বলি। দেখো এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা খাতায় লিখে রেখো। যে বিন্দুতে নিব, যে বিন্দুতে নিব, যে বিন্দুতে নিব সেখান থেকে, সেখান থেকে যেটা থেকে আনছি, যেটা থেকে, যেটা থেকে আনছি সেইটা বিয়োগ, সেইটা বিয়োগ। ভাইয়া একটু শুনুন যে কি হয়েছে। দেখো বলতেছে যে 2 কুলম্ব চার্জকে ডি বিন্দু হতে ও বিন্দুতে আনতে কৃত কাজ বের করো। এখন আমি কি করব? দেখো যে বিন্দুতে নিব, কোন বিন্দুতে নিব? ও বিন্দুতে। তার মানে কি ভাইয়া ও বিন্দুর যে বিভবের মান যেটা আমরা বের করছিলাম, ও বিন্দুর বিভবের মান থেকে যে বিন্দু থেকে আনতেছি, মানে কি ডি বিন্দু থেকে আনতেছি না ভাইয়া ওতে। এই দেখো ডি বিন্দু হতে ও বিন্দুতে আনতে, তার মানে কি ডি বিন্দু হতে আনছি। দেখো যে বিন্দুতে নিব মানে ও বিন্দুতে নিব, এখন যেটা থেকে আনছি ওইটা বিয়োগ, তার মানে কি ও বিয়োগ ডি, মানে কি ও এর বিভব বিয়োগ ডি এর বিভব। এখন দেখো ভাইয়া ও এর বিভব ছিল হচ্ছে ভাইয়া তোমার
95.46, ঠিক আছে। আর ভাইয়া তোমার ডি যেটা ছিল, ডি ডি এর বিভব ছিল হচ্ছে 71.453। এখন দেখো ভাইয়া, এই যে ভি, এই ভিটা কি হবে, এইটাই হচ্ছে ওইটার সূত্র। এই দেখো, যে বিন্দুতে নিব, এই দেখো ও বিন্দুতে নিব, যে বিন্দুতে নিব সেখান থেকে যেটা থেকে আনছি সেটা বিয়োগ, যেটা থেকে আনছি সেটা বিয়োগ। এখন কি ভাইয়া, কিউ নট কোনটা হবে ভাইয়া, কিউ নটটা কোনটা হবে, কত কুলম, দেখো 2 কুলম চার্জ আনতেছি, তাহলে কি কিউ নটের মানটা হবে ভাইয়া 2। বুঝতে পারছো? এই দেখো, এখন ক্যালকুলেশন করলেই কাজের মান হয়ে যাবে। আমরা কি জানি ডব্লিউ হচ্ছে কাজ, এখানে ক্যালকুলেশন করলেই তো কাজের মান চলে আসার কথা। তাই দেখো, এখানে কাজের মান আসবে হচ্ছে 48.014 জুল। এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 10 এর ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এরকম ভাবে যদি আমরা পড়তে থাকি, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি কিছু একটা করতে পারবো বা ফিজিক্স গুলো শেষ করতে পারবো। এখন তোমরা যদি এখন পর্যন্ত না জেনে থাকো যে এই চ্যানেলের উদ্দেশ্য কি, এই চ্যানেল কেন খোলা হয়েছে এবং এই চ্যানেলে কিভাবে পড়ানো হবে, তাহলে তোমরা উপরে এই যে আই ডটে ক্লিক করে, এই পাশে কোনো জায়গায় আসবে, আই ডটে ক্লিক করে তোমরা আমার ইন্ট্রো ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি ফুল ক্লিয়ার ইন্ট্রোডাকশন দিছি যে আমার চ্যানেল খোলার উদ্দেশ্য কি এবং এই চ্যানেলে তোমাদের এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য কি কি থাকবে সবকিছু বলা থাকবে ওই ভিডিওটাতে। যেহেতু চ্যাপ্টারটি শেষ, তাইলে আজকে ধন্যবাদ সবাইকে ফার্স্ট অফ অল যে ভিডিওটি দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে আরো বেশি ধন্যবাদ। দেখো, ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কিন্তু একটা কথা যে পড়তে হবে। দেখো, পড়ালেখার কোনো বিকল্প নেই। তুমি যদি এখন না পড়ো, তোমার এক সময় না এক সময় এটা ফিল হবে যে হয়তোবা তখন পড়লে ভালো ছিল। তো পড়ালেখা করতে হবে, এটা বলেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।